তো হচ্ছে চুম্বক নাই তো, এটা আপনার ধাপ চলে গেছে পারবেন না। বসছি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। অনলাইনে যারা দেখছেন আমার কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা কনফার্ম করবেন, আর কে কোথা থেকে বলছেন জানাবেন, ঠিক আছে? আমি দেখছি সব ঠিকঠাক আছে কিনা, আপনারা একটু আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি কথা ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার। আপনারা সবাই কে কোথায় আছেন এটা একটু জানাবেন, কোথা থেকে বলছেন এটা জানাবেন। আর আজকে জমজমাট একটা ক্লাস হবে। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ইংরেজি সাহিত্যের এটাকে কি বলা হয়, আনবিটেবল একজন সাহিত্যিক বা রাইটার বা আপনি যেভাবেই বলেন না কেন, সেটা হচ্ছে আমাদের বড় ভাই কে, উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? তাকে নিয়ে আজকে ক্লাস নেব। আমরা সবাই সবাই পুরা ক্লাসটাকে আমরা অ্যাটেন্ড করবো। হ্যাঁ, পুরা ক্লাসটা আমরা করব, খাতা নিব, কলম নিব, যত ইনফরমেশনগুলি মানে যা যা ইনফরমেশনগুলি লাগবে সবকিছু আমি সুন্দর মতো গুছিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আপনারা খাতা কলমে লিখে নোট করে ফেলবেন, ঠিক আছে? আমি 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিচ্ছি। যার যার জায়গা থেকে জয়েন করে ফেলুন। যেহেতু আগে অ্যানাউন্সমেন্ট করা ছিল 9:30 থেকে একটা ক্লাস, এক্সাক্ট 9:30 এখানে দাঁড়িয়েছি। আমরা সবাই ক্লাসটা অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। স্যার আজকে আমাদের লেকচার 6 হচ্ছে, তাই না? হ্যাঁ, লেকচার 6। আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি, সবাই সবার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিবেন। আশা করি ক্লাসটা হচ্ছে আপনাদের জন্য একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। সবাই যার যার জায়গা থেকে আমরা শেয়ার করে দিব ক্লাস। স্যার তাহলে শুরু করে দিচ্ছি স্যার। মোটামুটি হ্যাঁ 57 জন চলে আসছেন, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। আমি আমার জায়গা থেকে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, আবারও সালাম দিচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কে কোথা থেকে বলছেন একটু জানাবেন, আর সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু অবশ্যই জানাবেন। গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমি চাচ্ছি সবাই মিলে একসাথে আমরা ক্লাসটা অ্যাটেন্ড করি, ক্লাসটা আমরা শুনি, ক্লাসটা আমরা বোঝার চেষ্টা করি কাকে নিয়ে আজকে ক্লাস হচ্ছে এবং কিভাবে আমরা এই জনপ্রিয় একজন রাইটারকে নিয়ে আমরা পড়াশোনা করব একটু দেখব। আলহামদুলিল্লাহ, আদিল আহমেদ ওকে স্যার, ওকে। আচ্ছা, যেহেতু সব ক্লিয়ার আছে আমি তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের রুটিন ওয়াইজ এবং আমাদের হচ্ছে স্কেজুল ওয়াইজ আজকে যে আমাদের ক্লাসটা ইংরেজি হচ্ছে 6 নম্বর লেকচার, এবং 6 নম্বর লেকচার হচ্ছে আমাদের লিটারেচার, ইংরেজি সাহিত্যের উপরে। এবং যে আজকে যাকে নিয়ে আমরা ক্লাস নেব, লম্বা একটা ক্লাস নেব, সে হচ্ছে কে, আমাদের আর কারোর অপরিচিত কোনো ব্যক্তি না, পরিচিত একজন ব্যক্তি না, উইলিয়াম শেক্সপিয়ার। তাকে নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? এবং যে লেকচারটা আমরা দিব, মানে আফটার ফিনিশিং দ্য লেকচার, তারপর আমরা কি করব বলেন, উই উইল সলভ দ্য প্রবলেম ফ্রম দ্য সাইট। এই সাইট থেকে আমরা কি করব, আমরা বিভিন্ন স্লাইডগুলি থেকে আমরা প্রবলেমগুলি সলভ করব, ঠিক আছে? এখানে সব অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে আপনাদের, মানে যেগুলি পরীক্ষায় রেগুলার আসতেছে এবং রেগুলার আসবে, একটা প্রশ্ন থেকে আরো 10টা প্রশ্ন আমরা কিভাবে মানে সলভ করব সেগুলি সবকিছু এখানে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, ওকে? দেখেন,
খাতা কলম নেন, আমরা লেখা শুরু করি। এবং আজকের ক্লাসে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা অ্যাক্টিভ কিভাবে আছেন এটা আমি কিভাবে বুঝবো? যখন আপনারা কমেন্টসগুলি ওপেন করবেন, কমেন্টসে লিখবেন। অতএব এই অ্যাক্টিভনেসটা আপনাদের অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? দেখেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। আমাদের আজকের যে টপিক উইলিয়াম শেক্সপিয়ার। এই যে দেখেন এখানে যে বানানটা লিখছে উইলিয়াম শেক্সপিয়ার, 35তম বিসিএস এর কোশ্চেন উইলিয়াম শেক্সপিয়ার। এবং যাকে নিয়ে ক্লাস হচ্ছে বিসিএস থেকে শুরু করে প্রাইমারি এনটিএস এর 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত ওনাকে নিয়ে কোশ্চেন আসে না, এটা আসলে হতে পারে না। রেগুলার ওনাকে নিয়ে কোশ্চেন আসতেছে। অতএব 1990 সাল থেকে 2026 সাল পর্যন্ত ওনাকে নিয়ে এই পর্যন্ত কি কি কোশ্চেন এসেছে সেগুলি আজকে আমরা পড়বো। এবং ভবিষ্যতে এখনো আসে নাই, বাট ইন ফিউচার এগুলি আসবে, সেগুলি নিয়েও আমরা আলোচনা করব, যাতে করে কোনোভাবে মিসিংটা না হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখি উইলিয়াম শেক্সপিয়ার। ওনার জন্ম হচ্ছে 1564 এবং ওনার মৃত্যু হচ্ছে 1616। দেখেন 1564 1616। এখন যদি এটা আমরা প্লাস মাইনাস করি, মানে একটা মানে প্লাস মাইনাস করলে দেখা যায় কি ওনার হচ্ছে টোটাল যে ডিউরেশন ছিল তার লাইফ স্প্যান, এটা ছিল টোটাল 52 ইয়ার্স। উনি বেঁচে ছিলেন কত বছর? 52 বছর। কত বছর বেঁচে ছিলেন? 52 বছর, ঠিক আছে? এটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন যে উনি কত বছর বেঁচে ছিলেন। অপশনে থাকবে 50, 51, 52, 54। অতএব এটা পাশে লিখে দিয়েছি যাতে করে আপনাদের ওই পরীক্ষার হলে কাউন্ট করতে না হয় যে এত থেকে এত বিয়োগ করি কত বছর ছিল। ডিরেক্ট মুখস্থ রাখবেন 52 কত 52 বছর। এখন দেখেন শেক্সপিয়ারের কথা যখন বলতেই হয়, মানে যখন ক্লাসটা শুরু করতে তাকে নিয়ে কিছু আলাপ আলোচনা করতে হয়। শেক্সপিয়ার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বানানটা খেয়াল রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, ওনাকে নিয়ে প্রথম যে আলোচনাটা করব, উনি মূলত কোন পিরিয়ডের রাইটার, উনি মূলত হচ্ছে কোন পিরিয়ডের রাইটার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। উনি হচ্ছে আমরা জানি রেনেসান্স যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডটাকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, একটা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড, একটা হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড, আর একটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড, ঠিক আছে? এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, আর এটা কি কমনওয়েলথ পিরিয়ড। এই যে প্রথম যে ভাগটা আছে এলিজাবেথান পিরিয়ড, সেই এলিজাবেথান পিরিয়ডের গুরুকে এই আমাদের উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? এলিজাবেথান পিরিয়ড শুরু হয় 1558 সালে এবং শেষ হয় 1603 সালে। 1558 থেকে 1603 হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের ডিউরেশন। অর্থাৎ এই এলিজাবেথান পিরিয়ডটা ছিল 16th সেঞ্চুরির একটা সময়কাল। কত সেঞ্চুরি? 16th সেঞ্চুরির একটা সময়কাল। যেহেতু এটা 16th সেঞ্চুরির একটা সময়কাল ছিল, অতএব আমরা বলতেই পারি উইলিয়াম শেক্সপিয়ার কোন সেঞ্চুরির লোক? 16th সেঞ্চুরির লোক, ঠিক আছে? ওনার একজন বাবা ছিলেন, বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়ার। ওনার একজন মা ছিলেন, মায়ের নাম হচ্ছে মেরি আর্ডেন। প্রথম অবস্থায় তার নাম বলা হয়তো মেরি আর্ডেন, যখন তার বাবার সাথে বিয়ে হয় তারপর তার নাম হয়ে যায় কি মেরি আর্ডেন শেক্সপিয়ার বা মেরি শেক্সপিয়ার, বুঝতে পারছি? এবং তারা যখন ভালোবেসে একজন আরেকজনকে বিয়ে করে, তাদের সংসারে অনেক কিছু জুট ঝামেলা থাকে। এর ভিতরে তাদের ভিতরে যে রেসপেক্ট যে ব্যাপারটা আছে এটা কখনো কি হারায়নি। তারা সুন্দর মতো নিজেরা গুছিয়ে চলছে এবং তাদের মানে ভালোবাসার ফসল হিসেবে এটাকে আমরা যেটাই বলি 8জন সন্তানের তারা জন্ম দেন। এর মধ্যে 3 নম্বর সন্তান মানে থার্ড চাইল্ড হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। এলিজাবেথান পিরিয়ডের একটা বৈশিষ্ট্য ছিল বা রেনেসান্স পিরিয়ডের একটা বৈশিষ্ট্য ছিল, যখন এরকম বিয়ে শাদী হইতো তখন ছেলেদের বয়স থাকতো কম, নর্মালি মেয়েদের বয়স থাকতো কি বেশি। এরকম শেক্সপিয়ারের বাবার বয়স ছিল কম, তার মায়ের বয়স ছিল বেশি। এবং শেক্সপিয়ার যখন বিয়ে করেন তখন বয়স ছিল মাত্র 18 বছর। কত বছর? মাত্র 18। এবং তার যে ওয়াইফ, তার ওয়াইফের নাম ছিল হচ্ছে অ্যানি হ্যাথওয়ে। কি নাম ছিল? অ্যানি হ্যাথওয়ে, ঠিক আছে? যাকে সে ভালোবেসে ডার্ক লেডি বলে ডাকতেন। কি বলে ডাকতেন? ডার্ক লেডি বলে ডাকতেন, ঠিক আছে? যখন শেক্সপিয়ার যখন ওনাকে বিয়ে করেন ওনার বয়স ছিল কত? 26। আর শেক্সপিয়ারের বয়স ছিল কত? 18। কত ছিল? 18, মানে 18 বছর বয়স। এবং তার ছিল 26 বছর বয়স, 8 বছরের ছোট বড়, ঠিক আছে? তারাও খুব সুন্দর মতোই সংসার চালাচ্ছেন। যাই হোক, একটা সময় দেখে শেক্সপিয়ারের বাবা কিন্তু ছোটবেলা থেকে নাটকের প্রতি তার একটা আকাঙ্ক্ষা বা একটা ভালো লাগা কাজ করতো, সেই সুবাদে কি শেক্সপিয়ারও কিন্তু কাজ করেন। উনি যে জন্মগ্রহণ করে 1564 সালে এবং মৃত্যুবরণ করে যে 1616 সালে, দেখেন যে বড় বড় যে রাইটার বা যারা বড় হন তাদের অনেক কিছু ক্যারেক্টারিস্টিক্স অটোমেটিকলি বা ন্যাচারালি এগুলো অনেক কিছু মানে এক্সেপশনাল হয়ে যায়। কিরকম? যে শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 23 এপ্রিল, 23rd এপ্রিল, এবং তার মৃত্যু হচ্ছে কত? 23 এপ্রিল। তার জন্ম হচ্ছে 23 এপ্রিল, তার মৃত্যু হচ্ছে 23 এপ্রিল। বুঝতে পারছেন? অনেক বইয়ে দেখবেন 23 এপ্রিলের সাথে সাথে লেখা 26 এপ্রিল। কি লেখা? 26 এপ্রিল, 26 এপ্রিল। তার জন্ম 23 এপ্রিল, তার মৃত্যু 23 এপ্রিল।
এবং তার কি অনেক বই দেখবেন 26 এপ্রিল। কেন এখানে 3 দিনের একটা কিন্তু বেশ কম আছে, কিরকম যে শেক্সপিয়ার যে সময় জন্মগ্রহণ করে ওই সময় ইংল্যান্ডে ব্যাপটিজম চলে, যে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার বা খ্রিস্টান ধর্ম হচ্ছে 2 ভাগে ভাগ হওয়ার একটা সময়কাল চলে, যেটা ক্যাথলিক খ্রিস্টিয়ান আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ান। ওই সময়টা তখন দেখা যেত যে সময়ের একটা হ্যাম্পার ঘটে, যার যখন জন্ম বা মৃত্যু হয় তার 3 দিন পর থেকে কাউন্ট করা হতো। অতএব তার অ্যাকচুয়াল যে জন্মটা ছিল 23 এপ্রিল, আর 3 দিন পর থেকে কাউন্ট করে আসে কত 26 এপ্রিল। এরকমই তার মৃত্যুটাও হচ্ছে 23 এপ্রিল, 3 দিন পর থেকে কাউন্ট করে এটা আসে কত 26 এপ্রিল। এখন যদি পরীক্ষায় আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে তার জন্ম কত তারিখ, অপশনে যদি 23 এপ্রিল 26 এপ্রিল যদি দুইটাই থাকে, অবশ্যই আমরা আগে অরিজিনালটা দিব 23 এপ্রিল। 23 এপ্রিল থাকবে না, 26 এপ্রিল থাকবে। 40তম বিসিএস কোশ্চেন এসেছিল যে শেক্সপিয়ারের জন্ম কত সাল, তারপরে কত সালে সে জন্মগ্রহণ করে 1564। ঠিক আছে, উনি ওনার জীবনে এই যে উনি ওনার জীবনে মানে 1590 সাল থেকে লেখালেখি শুরু করেন। কত সাল থেকে হি স্টার্টেড হিজ রাইটিং, কত সাল থেকে হি স্টার্টেড হিজ রাইটিং ফ্রম 1590 সাল থেকে লেখালেখি শুরু করেন। অতএব এবং সে যেহেতু 12,1616 সালে, মাঝে মধ্যে পরীক্ষা এটাও আসবে যে শেক্সপিয়ারের সময়কাল কত, লেখালেখির যে সময়কাল এটা কত, তখন আমরা কি বলতে পারি 1590 টু 1616। বুঝতে পারছে, তার সময়কালটা হচ্ছে 1590 থেকে 1616, তার লেখালেখির যে সময়কালটা। বুঝতে পেরেছি সবাই? এখন দেখেন আচ্ছা আমরা কতজন আছি, আমরা এখন মূল ইনফরমেশন গুলিতে চলে যাব। হ্যাঁ, আমরা কমেন্টস গুলি একটু ইয়ে করেন। এনি হেতোয়ে ডার্ক লেডি, গুড টু সি ইউ স্যার। নাবিলা শারমিন, থ্যাংক ইউ। মেহজাবিন ময়না, মিস দ্য অফলাইন ক্লাস, দেখা হবে সমস্যা নেই। 15 মাশাআল্লাহ, খাতা কলম নিলাম। লুবাইনা অরিন, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া সুলতানা, উইলিয়াম শেক্সপিয়ার, বানানটা খেয়াল করবো আপনারটা ঠিক আছে। তুর্য, শেক্সপিয়ার বংশ, হ্যাঁ। মেহজাবিন, হ্যাপি লার্নিং স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোটামুটি এখানে আমরা কমেন্টস করতেছি, আমরা সবাই ক্লাসটা যার যার জায়গা থেকে শেয়ার করে দিই, সবাইকে দেখার সুযোগ করে দিই, এবং আপনারা সবাই কমেন্টসের উপরে থাকবেন যাতে দেখতে পারি এবং রিপ্লাই দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখেন, তাহলে আমরা শুরু করছি যে জিনিসটা। এখন এখানে দেখেন, তাহলে আমরা খাতা কলম বের করে এখন লেখালেখি শুরু করি। এই হচ্ছে তার বেসিক আইডিয়া। এবং সে তার এই জীবদ্দশায় 52 বছর বয়সে তিনি 37টা নাটক লেখেন, 154টা সনেট লেখেন, 3টা ন্যারেটিভ পোয়েম লেখেন এবং 2টা এপিতাপ লেখেন। তার এই লেখালেখির মানে সৃজনশীলতা দেখে তার উপাধি হয়ে যায় পৃথিবীর ইতিহাসে ফাদার অফ ইংলিশ লিটারেচার। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্লে রাইট, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা। এবং তিনি হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে স্ট্রেটফোর্ড আপন অ্যাভন। এই অ্যাভন হচ্ছে একটা নদীর নাম। এটা কি অ্যাভন হচ্ছে একটা নদীর নাম, নেম অফ আ রিভার। ঠিক আছে, কিসের নাম এটা? নদীর নাম, নেম অফ আ রিভার, এটা একটা নদীর নাম। ঠিক আছে, এই অ্যাভন নদীর তীরবর্তী এলাকায় তার জন্মবিদায়, তার উপাধি হয়ে যায় আবার কি বার্ড অফ অ্যাভন। কি হয়ে যায়? বার্ড অফ অ্যাভন। বুঝতে পারছে? বার্ড অফ অ্যাভন, অ্যাভনের চারণ কবি। ঠিক আছে, তার উপাধি হয়ে যায় আবার কিং উইদাউট ক্রাউন, তাকে বলা হয় পয়েট অফ হিউম্যান নেচার, তাকে বলা হয় কি ডেজলিং সান, তাকে বলা হয় কি সুপারস্টার অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে, এখন এই ইনফরমেশন গুলি আমরা খাতা কলম নেই, আমরা লেখা শুরু করি। ঠিক আছে, লেখেন সবাই, আমরা তাহলে লিখি। নাম্বার 1 লেখেন, হি ওয়াজ বর্ন and died at the same date on the 23rd April, তার মানে কি তার জন্ম এবং মৃত্যু দেখেন, born and died at the same date। ঠিক আছে, on the 23rd April, জন্ম এবং মৃত্যু তার একই তারিখে, এটা কি 23 এপ্রিল। আর এদিকে অবলিক দিয়ে আবার কি লিখছে 26 এপ্রিল। তাহলে জন্ম মৃত্যু যেহেতু একই তারিখ, যদি 23 এপ্রিল 26 এপ্রিল যদি দুইটাই অপশনে থাকে, একটু আগে কি বলেছি, তখন আমরা কি দিব? ডেফিনেটলি এখানে দিব, এখানে 3 স্টার দেন, এই আমরা 23rd এপ্রিল দিব। এবং দেখেন,
he belongs to 16th century. এই যে আপনাদের বিসিএস এর কোশ্চেন, প্রাইমারির কোশ্চেন, হ্যাঁ, উনি কোন সেঞ্চুরি লোক? 16th সেঞ্চুরি। যেহেতু ওনার জন্ম 1564 সালে, তার মানে কি যার যখন যে সময় জন্ম হয় তার পরে শোর থেকে কাউন্ট করা হয় সেঞ্চুরিটা। তাহলে 1564 মানে কত? 16th সেঞ্চুরি লোক। and the Elizabethan period, এলিজাবেথান কে পিরিয়ড, এবং উনি হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের রাইটার। তার মানে কি উনি কোন কোন যুগের? 16th সেঞ্চুরি, সেই সাথে আবার কি এলিজাবেথান পিরিয়ডের। ফাটাফাটি ইম্পর্টেন্ট কোন পিরিয়ডের রাইটার? এটার পাশে লেখেন এফ ডট আই, ফাটাফাটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার পাশে লেখেন এফ ডট আই, ফাটাফাটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উনি হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের রাইটার। সেই সাথে দেখেন এই যে উনি যে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, এই ইংল্যান্ডে এই যাবৎকাল দুইজন হচ্ছে জাতীয় কবি দেখা যায়। হ্যাঁ, দুইজন জাতীয় কবি পাওয়া যায়, একজন হচ্ছে আমাদের জিওফ্রে চসার আর একজন হচ্ছে কে? উইলিয়াম শেক্সপিয়ার। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে হি ইজ দা ন্যাশনাল পয়েট ইন ইংল্যান্ড। উনি হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি। এখন এখানে দেখেন আপনাকে কোথায় আটকাবে জানেন? থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা কথা লিখছি, পরীক্ষা যদি কখনো আসে যে ফার্স্ট ন্যাশনাল পয়েট ইন ইংল্যান্ড, ফার্স্ট ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড কাকে বলা হয়? সে ছিলেন কি? আমাদের জিওফ্রে চসার। কথাটাকে বুঝতে পেরেছি? দেখেন, যদি পরীক্ষায় বলা হয় হু ইজ কনসিডার্ড ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবিকে, অপশনে চসার এবং শেক্সপিয়ার যদি দুজনই থাকে তাহলে অবশ্যই আমরা শেক্সপিয়ারকে দিব। আর যদি বলা হয় ফার্স্ট শব্দটা যদি উল্লেখ করে, তখন চসার এবং শেক্সপিয়ার যদি দুজনে থাকে, তখন আমাদেরকে কি, যেহেতু ফার্স্ট শব্দটা উল্লেখ করছে, তখন আমাকে কাকে দিতে হবে? চসারকে দিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা, ঠিক আছে? বুঝতে পারছে সবাই? এই পর্যন্ত লেখা হয়েছে কিনা একটু কনফার্ম করবেন। এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? নাবিলা শেয়ার ডান, রায়হান স্যার থ্যাংক ইউ সো মাচ, নাইস ক্লাস। সূর্য এলিজাবেথান পিরিয়ড, ওকে। আমরা 225 জন চলে আসছে, আশা করি 225টা শেয়ার হবে যার যার জায়গা থেকে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমরা ক্লাসটা খুবই মনোযোগ সহকারে আমরা শুনি। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন? একটু কমেন্টস করবেন যে সবাই বুঝতে পেরেছে কিনা। এই পর্যন্ত কমেন্টস করবেন সবাই। নাবিলা বুঝছি স্যার, হ্যাঁ ওকে, একটু সবাই কমেন্টস করবেন। সারাদিন ক্লাস নিচ্ছি, আপনাদের একটা কমেন্টস হচ্ছে আমাদের কি, আমাদের টিচারদের শক্তি হচ্ছে আপনারা যদি কমেন্টস করেন আরো এনার্জেটিক আমরা হই। আর যদি কমেন্টস না করেন, আমরা আমাদের মতো পড়াচ্ছি, আপনারা দেখতেছেন, এটা আসলে হয় না। একসাথে কপারেশন না থাকলে এখান থেকে ভালো করে কিছু আউটপুট বা ইনপুট কোনো কিছুই আসে না। অতএব যার যার জায়গা থেকে আমরা একটু কমেন্টস করব, রেসপন্স করব। যেহেতু আপনারা দূরে আছেন, আমাদের শক্তি তো এখন এই মোবাইলটাই, তাই না? এখানে আমরা দেখতে পারবো। কাজী জাফর, ইয়েস স্যার, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে, তাহলে আমরা কি ন্যাশনাল পয়েন্টের ব্যাপারটা বুঝতে পারছি। যদি ফার্স্ট ন্যাশনাল পয়েন্ট বলে তাহলে কে আসতেছে বলেন তো? ফার্স্ট ন্যাশনাল পয়েন্ট বললে আসবে কে? চসার, জিওফ্রে চসার। আর যদি শুধু ন্যাশনাল পয়েন্ট ফার্স্ট শব্দটা যদি মেনশন করে না থাকে আপনার কোশ্চেন পেপারে, তখন আর কে আসবে? উইলিয়াম শেক্সপিয়ার। কথাটা মাথায় রাখবো, হ্যাঁ। এখন এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা নাম দিচ্ছে এখানে, লেখেন he was famous for his plays. ফাটাফাটি ইম্পর্টেন্ট আরেকটা লাইন দেখেন, m.i লিখছি। m.i মানে কি? মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে শেক্সপিয়ার আসলে মূলত কিসের জন্য বিখ্যাত? উনি বিখ্যাত ওনার নাটকের জন্য। উনি বিখ্যাত কিসের জন্য? উনি বিখ্যাত ওনার নাটকের জন্য, ঠিক আছে? এরকম কোশ্চেন এসেছিল যে নিচের কোন রাইটার কবিতার জন্য বিখ্যাত? অপশন এ তে ছিল উইলিয়াম শেক্সপিয়ার, অপশন বি তে ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখন অনেকে কি শেক্সপিয়ার নামটা দেখে বৃত্ত ভরাট করছে, এটা করা যাবে না। আমাদের শেক্সপিয়ার অনেক কবিতা লিখছেন, বাট হি ওয়াজ নট ফেমাস ফর দ্য পোয়েট্রি, হি ওয়াজ ফেমাস ফর হিজ প্লেস। সে তার নাটকগুলির জন্য আজকে পর্যন্ত বিখ্যাত হয়ে গেছে, এটা মাথায় রাখবো। আর কবিতার জন্য বিখ্যাত ওই অপশনের ক্ষেত্রে কে ছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি ছিলেন কে? রোমান্টিক যুগের গুরু। ওকে, এখন লেখেন he wrote 37 plays, 154 sonnets, 3 narrative poems, 2 epitaphs.
ঠিক আছে, এপিতাফস। তাহলে এখানে কি বলা আছে দেখেন, সে তার 52 বছর জীবনে 37টা নাটক লেখেন, অনেক বই আবার 38টা লেখা আছে, দরকার নেই 37টা অ্যান্সার করবেন। সনেট লেখেন 154টা। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে কি, সংবিধানের অনুচ্ছেদ কয়টা, 153টা, আর উনি লিখছেন 154টা সনেট। উনি আবার কার মাধ্যমে মোটিভেটেড বা ইন্সপায়ার্ড হয়ে সনেটটা লিখেছিলেন জানেন? আমি আপনি জানি কি সনেটের জন্য কে, পেত্রাক না, সে পেত্রাক, ইতালিয়ার কবি পেত্রাকে মোটিভেশন হয়েই কিন্তু উনি লিখছেন, ঠিক আছে। এখন উনি যে সনেটটা লিখছেন, ওনার সনেটের নাম হচ্ছে শেক্সপিরিয়ান্স সনেট, ঠিক আছে, শেক্সপিরিয়ান্স সনেট। বুঝতে পারছেন? ওনার যে সনেটের ফরম্যাটটা ছিল, সে ফরম্যাটটা এরকম ছিল, এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ এন্ড জিজি। এই হচ্ছে তার সনেটের ফরম্যাট। এখন যেহেতু প্রশ্ন হার্ড হচ্ছে, এই ফরম্যাটগুলো একটু মাথায় রাখতে হবে। এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এই ফরম্যাটে লিখতেন। তারপর দেখেন 3টা ন্যারেটিভ পয়েম লিখছেন। ন্যারেটিভ মানে কি, বর্ণনামূলক কবিতা, ঠিক আছে। অনেক বইয়ে দেখবেন 2টা আছে, 3টা আছে, যেটা লিখে দিচ্ছি এটাই আপনারা সঠিক অ্যান্সার ধরে কাউন্ট করবেন। 3টা ন্যারেটিভ পয়েম লিখছেন এবং 2টা এপিতাপ লিখছেন। এপিতাপ জিনিসটা কি, এখানে আমি লিখে দিচ্ছি যে ইনস্ক্রিপশন, এই সাইড নোটগুলো অবশ্যই করে রাখবেন, ঠিক আছে। এপিতাপ জিনিসটা কি, ইনস্ক্রিপশনস অফ আ টম্ব অর মনুমেন্ট। আমি খুব গুরুত্ব সহকারে টপিকটা পড়াচ্ছি, কেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিএসসি থেকে সকল একদম 20তম গ্রেডের পরীক্ষাও উনাকে নিয়ে কোশ্চেন আসে। কতটুকু গুরুত্ব দিলে যে একদম মানে সব চাকরির পরীক্ষা উনাকে নিয়ে কোশ্চেন আসতে পারে, এটা একটু মাথায় রাখবো। আর নোটগুলো একটু করে ফেলি। 41তম বিসিএস এর কোশ্চেন, যে ইনস্ক্রিপশন অফ এ টম্ব অর মনুমেন্ট, এটাকে কি বলা হয়? অপশন ছিল এপিতাপ। এপিতাপ কি, ইনস্ক্রিপশন মানে খোদাই করে, যে কবরস্থানে খোদাই করে কেউ মারা গেলে এরকম করে মানে নীতি কথা কিছু লেখে না, খারাপ লাগা থেকে লেখে না, যে তার প্রতি একটা মানে শ্রদ্ধা রেখে লেখে, এটাকে বলা হয় এপিতাপ। এরকম লিখছে হচ্ছে 2টা। তাহলে এপিতাপের এখানে লিটারি ট্রান্সের ভাষায় এটাকে আমরা কি বলি, ইনস্ক্রিপশনস অফ এ টম্ব অর মনুমেন্টকে কি বলা হয়, লিটারি ট্রান্সের ভাষায় এপিতাপ। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি শেক্সপিয়ার সনেটের এই জিনিসগুলো আমরা কি ধরতে পেরেছি সবাই? পিডিএফ কি অবশ্যই পিডিএফ পাবেন, জব মাস্টারের পেজে সবকিছু, যে সাইকেল যে কোর্সগুলি আছে সেই কোর্সের মধ্যে দেখবেন ইংলিশ আছে, এখানে সবকিছু আপনারা পাবেন। হ্যাঁ, ওকে, ঠিক, সবকিছুই পাবেন না কেন? তারপরে এখানে দেখেন, এখানে যত আয়োজন আপনাদের জন্য, আপনাদের যে না দিয়ে নিজের কাছে রাখার কোনো এখানে যৌক্তিকতা নেই। আপনাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। আপনারা চাবেন, আমাদের যথাসাধ্য যেগুলি দরকার পড়ে আমরা সবকিছু আপনাদের প্রোভাইড করব, এগুলো নিয়ে টেনশন করবেন না, এই আর কি। আচ্ছা দেখেন, তারপরে লেখেন যে হিজ ফার্স্ট প্লে, তার যে প্রথম যে নাটকটা আছে সেটা হচ্ছে হেনরি দ্য সিক্স, রাজা ষষ্ঠ হেনরি, ঠিক আছে। রাজা ষষ্ঠ হেনরি, এই নাটকটা দিয়ে সে তার কি 37টা নাটক দিয়ে লেখেন। এই নাটক দিয়ে তিনি কি করেন, লেখালেখি শুরু করেন, ঠিক আছে। তারপর দেখেন তার লাস্ট প্লে, এটা ফার্স্ট আর এটা কি লাস্ট প্লে, যার আরেক নাম আমরা বলতে পারি লিটারেচারের ভাষায় সোয়ান সংস, ঠিক আছে। এটা হচ্ছে কি দ্য টেম্পেস্ট। এটা কোনটা, দ্য টেম্পেস্ট। পরীক্ষা আসে, গ্রামারের পরীক্ষার সাথে যে সংসং শব্দের অর্থ কি, সংসং শব্দের অর্থ হচ্ছে লাস্ট কাজ, মানে সর্বশেষ কাজ, শেষ কাজ যেটাকে আমরা বলি। আমি যদি বলি আপনাদের সাথে এখনই আজকে আমার কি সোয়াংসং, তার মানে কি লাস্ট ক্লাস, তাহলে সোয়াংসং শব্দের অর্থ কি, লাস্ট প্লে হইতে পারে, অথবা লাস্ট ওয়ার্ক হইতে পারে, প্লে হইতে পারে, অথবা কি লাস্ট ওয়ার্ডস হইতে পারে, ঠিক আছে, অথবা কি মানে সবকিছু মিলিয়ে হচ্ছে শেষ কাজটাকে আমরা এটা বলি। এবং এটাকেই বলা হয় কি সোয়াংসং। এটা কোনটা, দ্য টেম্পেস্ট। এটা কোনটা, দ্য টেম্পেস্ট। এই যে টেম্পেস্ট শব্দটা আছে, এই টেম্পেস্ট শব্দের অর্থ হচ্ছে ভায়োলেন্ট স্টর্ম। কি, ভায়োলেন্ট স্টর্ম, প্রচন্ড ঝড়, ঠিক আছে, ভায়োলেন্ট স্টর্ম, প্রচন্ড ঝড়। এখানে মূল কাহিনীটাই এই প্রচন্ড ঝড় নিয়েই কাহিনী, বুঝতে পারছেন, প্রচন্ড ঝড়, হ্যাঁ, ভায়োলেন্ট স্টর্ম। ঠিক আছে, প্রচন্ড ঝড়, স্টর্ম। লেখেন এই যে টেম্পেস্ট, এটা হচ্ছে এটা দিয়ে তার লেখাটা শেষ করে, ঠিক আছে। এই টেম্পেস্ট নাটকে আবার গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলির নাম লিখে দিই। আপনার এই ক্যারেক্টার থেকে প্রশ্ন আসছে, ক্যারেক্টার্স গুলি লিখে দিচ্ছি, ক্যারেক্টার্স, ঠিক আছে। লেখেন প্রসপেরো
প্রসপেরো মিরান্ডা, প্রসপেরো মিরান্ডা, এরিয়েল, এরিয়েল, খেলিবান, খেলিবান, আর এটা লেখেন ফার্ডিন্যান্ড। এই যে 44তম বিসিএস পরীক্ষা এসেছিল, কেলিবান হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকের ক্যারেক্টার? A44 বিসিএস কোন নাটকের? দ্য টেম্পেস্ট। সব ভুলে গেল, এই দুইটা কখনোই ভুলেন না ভাই, প্রসপেরো আর একটা কোনটা? মিরান্ডা। এই দুইটা ক্যারেক্টার কখনোই ভুলবেন না, খুবই গুরুত্বপূর্ণ দুইটা ক্যারেক্টার। ঠিক আছে, টেম্পেস্ট মানে প্রসপেরো মিরান্ডা, এটা মাথায় রাখবো। হ্যাঁ, আর বাকিরা তো সবাই ছিলেনই, বাট এই দুইজন বেশি গুরুত্বপূর্ণ। তারপর লেখেন তার লংগেস্ট প্লে, তার দীর্ঘতম যে নাটকটা ছিল সেটা কোনটা জানেন? হ্যামলেট। নাম কি? হ্যামলেট। ঠিক আছে, গ্রামারের ভাষায় এই হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে স্মল ভিলেজ, ছোট ছোট গ্রামের ছোট ছোট গ্রামগুলিকে কি বলা হয়? হ্যামলেট। হ্যাঁ, ছোট ছোট গ্রামগুলিকে একসাথে কি বলা হয়? হ্যামলেট। ঠিক আছে, তার লংগেস্ট প্লে হচ্ছে কি? দীর্ঘতম নাটক হচ্ছে হ্যামলেট, এটা মাথায় রাখবো আমরা। ঠিক আছে, এই হ্যামলেট নাটকটা উনি কিভাবে লেখেন, কোথা থেকে আসেন? ঠিক আছে, এটা লেখাটার মানে মূল উদ্দেশ্যটা কি? উনি এরকম একটা নাটক দেখতে গিয়েছিলেন, সে নাটকটা হচ্ছে থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। থমাস কিডের কি? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এই স্প্যানিশ ট্র্যাজেডির নাটকটা দেখার পর শেক্সপিয়ার মানসিকভাবে টেনশনে পড়ে যায় যে কিভাবে একটা গ্যাঞ্জাম লাগে বা একটা রাজত্ব ধ্বংস হতে পারে নিজেদের মানুষের বেইমানি বা এলোমেলোর কাহিনী। এটা দেখার পর সে এরকম ভাবে মানে মানে চিন্তায় মগ্ন হয়ে যায় যে এই রিলেটেড সে কি করতে পারে, এবং তার সাথে একজন তার পরিচিত একজন দেখতে গিয়েছিল, সেও তাকে ইন্সপায়ার করে যে এই রিলেটেড তুমি কিছু একটা লেখো। তারপরে সে ভাবতে ভাবতে চিন্তা করতে করতে এরকম হচ্ছে ইংরেজি সাহিত্যে জগৎ বিখ্যাত একটা রাইটিং, কোনটা? হ্যামলেট নাটকটা লিখে ফেলেন। তাহলে কার মানে কোন নাটক দেখে? এখানে লেখেন তিনি থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি নাটকের অনুকরণে, স্প্যানিশ ট্র্যাজেডি নাটকের অনুকরণে তিনি থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি নাটকের অনুকরণে হ্যামলেট নাটকটি লেখেন। হ্যামলেট নাটকটি লিখেন। ওকে, হ্যামলেট নাটকটি লিখেন। কোন নাটকে? থমাস কিডের বিখ্যাত একটা নাটক দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, যেটাকে আমরা বলি রিভেঞ্জ ট্র্যাজেডি প্লে। ঠিক আছে, এই নাটকের অনুকরণে উনি কি লেখেন? হ্যামলেট নাটকটি লেখেন। এই হ্যামলেট নাটকের যে ক্যারেক্টার্স গুলি আছে, এখান থেকে হচ্ছে আপনার বিসিএস ব্যাংক বিভিন্ন পরীক্ষা এখান থেকে কমন পড়ে। ঠিক আছে, এই বুঝতে পেরেছি। এখন এটার ক্যারেক্টার্স গুলি লিখে দিচ্ছি, একটু লেখেন সবাই। লেখেন কিং হ্যামলেট। এই হ্যামলেট নাটকের প্লটটা হচ্ছে ডেনমার্কে। কোথায়? ডেনমার্কে। এটা প্লটটা কোথায়? ডেনমার্কে। কিং হ্যামলেট, এই কিং হ্যামলেটের একজন ছেলে ছিলেন, সান। নাম কি? প্রিন্স হ্যামলেট। এই প্রিন্স হ্যামলেটের আবার একজন বেস্ট ফ্রেন্ড ছিল। ঠিক আছে, বিএফ। নাম কি? হোরেশিও। নাম কি? হোরেশিও। উনার আবার একজন গার্লফ্রেন্ড ছিল। ঠিক আছে, গার্লফ্রেন্ড। নাম কি? অফেলিয়া। আর এই কিং হ্যামলেটের আবার একজন ওয়াইফ ছিল, এই ওয়াইফের নাম হচ্ছে গার্ট্রুড। ওয়াইফের নাম কি? গার্ট্রুড। ঠিক আছে, উনার আবার একজন আপন ভাই ছিলেন, ব্রাদার। ঠিক আছে, যে ছিল মেইন অ্যান্টাগনিস্ট, নাম হচ্ছে ক্লডিয়াস। উনি ছিলেন মেইন অ্যান্টাগনিস্ট মানে কি? ভিলেন, যাকে বলা হয় যে মেকি এ ভিলেন অর সেলফিশ ক্যারেক্টার, এদেরকে বলা হয় অ্যান্টাগনিস্ট। এই যে ক্লডিয়াস, পরবর্তীতে উনি ওনার একজন অ্যাডভাইজার রাখেন, সেই অ্যাডভাইজারের নাম হচ্ছে পলোনিয়াস। নাম কি? পলোনিয়াস। এই পলোনিয়াসের আবার একজন ছেলে আছে, সান। এই পলোনিয়াসের আবার একজন কি? ছেলে আছে। ঠিক আছে, এই ছেলের নাম হচ্ছে লিয়ারতেস। ঠিক আছে, লিয়ারতেস। উনার আবার হচ্ছে একজন ডটার আছে, মানে মেয়ে আছে। সে মেয়ে হচ্ছে ওই যে অফেলিয়ার মানে প্রিন্স হ্যামলেটের গার্লফ্রেন্ড। নাম কি? অফেলিয়া। ঠিক আছে, এবং ক্লডিয়াস পরবর্তীতে তার দুইজন স্পাই রাখেন। কি রাখেন? স্পাই মানে গুপ্তচর রাখেন। এই গুপ্তচরের একজন হচ্ছে রোজেনক্রাঞ্চ, আর একজন হচ্ছে কে? গিল্ডেনস্টার্ন। ঠিক আছে,
এই হচ্ছে হ্যামলেট নাটকের মোটামুটি ক্যারেক্টার। এখানে যে কিং হ্যামলেট ছিলেন, সেই কিং হ্যামলেটের আবার কি তার ছেলে ছিল প্রিন্স হ্যামলেট। সেই প্রিন্স হ্যামলেটের আবার কি এখানে মেন যারা এখানে যাদেরকে দেখতে পারতেছেন, এই হোরেশিও বাদ দিয়ে এটা কিন্তু সবাই মারা যায়, প্রতিশোধ নিয়ে মারা যায়। এই হ্যামলেটটা হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি প্লে। কি প্লে? রিভেঞ্জ ট্র্যাজেডি প্লে। বুঝতে পারছেন? তাহলে কিং হ্যামলেট, তার ওয়াইফ হচ্ছে গার্ট্রুড। এই গার্ট্রুড, হ্যাঁ, যখন কিং হ্যামলেটকে মেরে ফেলা হয়, তার কানের মধ্যে বিষ ঢুকিয়ে তাকে কি পয়জন দিয়ে তাকে মেরে ফেলা হয়। এর পরবর্তীতে গার্ট্রুডের সাথে ক্লডিয়াসের কি হয়, বিয়ে শাদী হয়ে যায়। ঠিক আছে, এই আর কি মানে এই ক্লডিয়াস ছিল তার ভাই তখন এই ডেনমার্ক চালানোর ক্ষমতাটা অর্জন করে। এটা আবার পরবর্তীতে প্রিন্স হ্যামলেট জেনে যায় যে তার আপন চাচাই তার বাবাকে মেরে ফেলেছে। বুঝতে পারছেন? অবশেষে অনেক ভাবে ট্রাই করে, অনেক চিন্তা করে এখান থেকে সে আবার কি করছে, যে বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে উঠে পড়ে লাগছে। উঠে পড়ে লাগার একটা পর্যায়ে তাকে মারতে যায়, এরকম একটা মারার সুযোগ খুঁজে। হ্যাঁ, একটা সময় দেখা যায় যে প্রিন্স হ্যামলেট নিজে পাগল সেজে, মানে পাগলের অভিনয় করে তার রাজ্যের মধ্যে ঘুরে বেড়ায়, যে কখনো যদি সুযোগ পায় ক্লডিয়াসকে সে মেরে ফেলবে। বুঝতে পারছেন? অনেক বড় একটা কাহিনী, সংক্ষেপে বলছে যে ক্লডিয়াসকে মেরে ফেলবে। তো একদিন এরকম সে সুযোগ পায় মারার জন্য, বা সে যখনই মারতে যায় তার চাচাকে, তখন দেখি তার চাচা প্রার্থনারত অবস্থায় আছে। ওই সময় সে চিন্তা করতেছে প্রার্থনারত অবস্থায় আছে, সে এখন পবিত্র অবস্থায় আছে, তাকে যদি আমি মেরে ফেলি, সে যদি আবার হেভেনে চলে যায়, এই চিন্তা করে সে আবার মানে থেমে যায়। আবার চিন্তা করতেছে আমি যদি এখন মেরে ফেলি, তার আমার বাবার হত্যার প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। এই চিন্তা করে সে আবার কি করলো, যে কি করবে না করবে সে ভেবে চিনতে পারছে না। তখন সে বিখ্যাত একটা ডায়লগ দেয়, টু বি নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যে আমি কি করব না করব বুঝে উঠতে পারছে না, এবং বাবার হত্যাকারীকে মারবো কি এই মুহূর্তে মারবো না, সেইটা তার ক্যালকুলেশন করতে পারছে না। বুঝতে পারছেন? এই একটা পর্যায়ে যখন ক্লডিয়াস বুঝতে পারে যে তার এই মানে প্রিন্স হ্যামলেট তাকে মারার জন্য সবসময় কি করতেছে, মানে প্ল্যানিং করতেছে, তখন সেও তাকে হত্যা করার জন্য অনেকভাবে প্ল্যানিং করা শুরু করলো। একটা সময় দুইজনই মানে প্ল্যানিং মোতাবেক ক্লডিয়াস প্রিন্স হ্যামলেটকে লিয়ারতেসের মাধ্যমে মেরে ফেলে। এই হ্যামলেট মারে ওকে, ও মারে ওকে, এরকম আস্তে আস্তে এই অফিলিয়া করে সুইসাইড। ঠিক আছে, এরকম আস্তে আস্তে দেখা যায় এটা সবাই মারা যায়। এবং প্রিন্স হ্যামলেট যখন মারা যায়, ক্লডিয়াস তার চাচাকে মেরে তারপর মারা যায়, মানে প্রতিশোধ নিয়ে, বাবার হত্যার প্রতিশোধ নিয়ে। তারপরে সে কি তারও বিষের আঘাতে, মানে তাকে যখন মেরে ফেলা হয়, তলোয়ার আছে না, তলোয়ারের মধ্যে বিষ মাখানো হয়, সেই বিষ মাখা তলোয়ার দিয়ে তাকে আঘাত করে। কে আঘাত করে? লিয়ারতাস। ওই আঘাতে সে মারা যায় এবং মৃত্যুর আগে তার চাচাকে ওই বিষ মাখা তলোয়ারের আঘাত দিয়ে বা তার চাচাকেও মেরে ফেলে। বুঝতে পারছেন? এই যে তখন সবাই মারা যায়, খালি বেঁচে থাকে কে? হোরেশিও। যেহেতু সে প্রতিশোধ নিয়ে মারা যায়, তখন এটাকে আমরা কি বলি, এটা কোন ধরনের নাটক? এটাকে বলা হয় রিভেঞ্জ ট্র্যাজেডি প্লে। রিভেঞ্জ মানে প্রতিশোধমূলক ট্র্যাজেডি প্লে। পরীক্ষা আসে হ্যামলেট কোন ধরনের নাটক? যদি শুধু ট্র্যাজেডি থাকে তাহলে তো ট্র্যাজেডি দিবেনি, আর যদি থাকে অপশন এ ট্র্যাজেডি, অপশন বি রিভেঞ্জ ট্র্যাজেডি, দুইটা যদি আলাদা আলাদা অপশনে থাকে তখন অবশ্যই দিবেন রিভেঞ্জ ট্র্যাজেডি। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? এখন ওনার কোটেশন গুলো আমরা লিখে দিব, সবাই বুঝতে পারছে কিনা একটু কনফার্ম করবেন। সবাই বুঝতে পেরেছে কিনা কনফার্ম করবেন। সবাই বুঝতে পেরেছে কিনা কনফার্ম করবেন। রিভেঞ্জ, হ্যাঁ রিভেঞ্জ বানানটা আমরা ঠিক করবো। সোয়াংসং ওয়ার্ডটা সুন্দর, চাইনিজের মতো। বুঝছি স্যার, ওকে ওকে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে? ওকে, ঠিক আছে। এখন আমরা তার কোটেশন গুলিতে চলে আসি। কার কোটেশন গুলি? শেক্সপিয়ার নাটকের কোটেশন গুলিতে আমরা চলে আসি। এখন কোটেশন, ঠিক আছে, ওনার যে বিখ্যাত যে কোটেশন আছে, তার প্রথম যে কোটেশনটা হচ্ছে কি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, হবে কি হবে না, মারবো কি মারবো না, এটাই আমাদের কোশ্চেন। তখন সে আরেকটা কথা বলছে যে ফ্রেইলটি দাই নেম ইজ ওম্যান। নারীর আরেক নাম হচ্ছে দুর্বলতা। যখন হ্যামলেট বুঝতে পারে তার বাবার মানে দেখতে পারে যে তার বাবা 2 মাসও হয় নাই এরকম মারা গেছে,
এর মধ্যে তার মা আবার তার আপন চাচাকে বিয়ে করে ফেলছে। তখন মনের কষ্টে সে মনে মনে একটা কথা বলে যে আজকে বাবা তোমাকে এত সম্মান করতে এই করতো, বাবা মারা গেছে কতদিন হয়েছে, এর মধ্যে তুমি আবার আপন চাচাকে বিয়ে করে ফেললা। হায় রে মা, তুমি আজকে প্রমাণ করে দিলে ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন, নারীর আরেক নাম দুর্বলতা। নারীর আরেক নাম কি? দুর্বলতা। ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন। ঠিক আছে, এবং এটা সে যেহেতু মনে মনে বলে, লিটারেরি টার্মসের ভাষায় এটাকে বলা হয় সলিলোকুই। এটাকে কি বলা হয়? সলিলোকুই। ঠিক আছে, মাথায় রাখবো এটা। হ্যাঁ, আর এখানে পরীক্ষা আপনাদের বিসিএস এর কোশ্চেন, ফ্রেইলটির এখানে যে ফ্রেইলটির যে শব্দটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ? লাস্টে যেহেতু টি ওয়াই আছে, অতএব এটা কি? একটা নাউন। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোটেশন আছে যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইটস, যে সংক্ষেপে বলায় বুদ্ধিমানের কাজ। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইটস, সংক্ষেপে বলে কি? বুদ্ধিমানের কাজ। তারপর এখানে সে আরেকটা কথা বলে, দেয়ার আর নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। বাট থিঙ্কিং মেক্স ইট সো। পৃথিবীতে ভালো মন্দ বলতে কিছুই নাই, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদের মন সৃষ্টি করে দেয়। দেয়ার আর নাথিং ইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। গুরুত্বপূর্ণ একটা কোটেশন। হ্যাঁ, তারপরে এখানে সে আরেকটা কোটেশন বলে যে when sorrows come, they come not single spices. They come not single spices. ঠিক আছে, single spices, but in battalions. But in battalions. তো সেটা কথা বলছে, when sorrows come, they come not single spices, but in battalion. দুঃখ যখন আসে, প্যারা যখন আসে, কখনো একা আসে না। কিভাবে আসে? ব্যাটালিয়ন নিয়ে আসে, সঙ্গে দলবদ্ধভাবে আসে। ঠিক আছে, দুঃখ কখনো একাই আসে না, যখন আসে এটা কি? দলগতভাবে বা দলবদ্ধভাবে তারা একসাথে আসে। তারপর এখানে সে একটা কথা বলছে এরকম, নেদার আ borrower neither a borrower nor a lender be for loan of lodges both itself and friends. চমৎকার একটা কথা বলছে। কি বলছে? neither a borrower nor a lender be for loan of lodges both itself and friends. কাউকে টাকা ধার দিবেও না, কারোর কাছ থেকে টাকা ধার নিবেও না। টাকা ধার দিলে এবং টাকা ধার নিলে বন্ধু এবং টাকা তুমি দুইটাকেই হারাবা। কি কথাটা বলছে বুঝতে পারছেন? neither a borrower nor a lender be for loan of lodges both itself and friends. কাউকে টাকা ধার দিবেও না, কারোর কাছ থেকে টাকা ধার নিবেও না। টাকা ধার দিলে এবং টাকা ধার নিলে বন্ধু এবং টাকা তুমি দুইটাকেই হারাবা। শেক্সপিয়ারের বাবা কিন্তু এরকম প্রচুর লোন করতেন। হ্যাঁ, প্রচুর লোন করতে এবং ঠিক মতো দিতেও পারতো না। তাদের এরকম অনেক সম্পর্ক, অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন, তিনি বলতে আমাদের বড় ভাইয়ের কথা বলতেছে, মানে শেক্সপিয়ারের কথা বলতেছে। ক্রিস্টোফার মার্লো এর দ্য জু অফ মাল্টা নাটকের অনুকরণে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকটি লিখেন। ঠিক আছে, নাটকটি লিখেন। এখানে কি বলছে দেখেন, ক্রিস্টোফার মার্লোর একটা বিখ্যাত নাটক ছিল, সেই নাটকের নাম হচ্ছে দ্য জু অফ মাল্টা। ঠিক আছে, এই নাটকটা যখন মঞ্চে উপস্থাপন করা হয়, এটা শেক্সপিয়ার দেখতে যান। এই জু অফ মাল্টা নাটকের মধ্যে একজন ইহুদি এবং সুদখোরের কথা বলা হয়, যার নাম ছিল বারাবাস। এখন এটা দেখে শেক্সপিয়ার অনুপ্রাণিত হয়, সে আবার কি করেন, আরেকটা ফাটাফাটি ইংরেজি সাহিত্যের ফাটাফাটি একটা কি নাটক লিখে ফেলেন, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এখানেও সে একজন ইহুদির কথা বলে, সেই ইহুদির নাম হচ্ছে শাইলক।
দ্য জো অফ মাল্টা নাটকের ইহুদির নাম ছিল বারাবাস, আর এই নাটকের ইহুদির নাম কি? শাইলক। ঠিক আছে, এখানে উনি যে ক্যারেক্টার্স গুলি ইউজ করছেন, যে ক্যারেক্টার্স গুলি উনি বের করছেন, তার মধ্যে প্রথম হচ্ছে এই শাইলকের নামটাই বলবো, উনি একজন ইহুদি সুদখোর। এছাড়াও আরো ক্যারেক্টার গুলি আছে, কারা? অ্যান্টোনিও, বেজানিও, তারপরে কি পোর্শিয়া, পোর্শিয়া, আর একজন হচ্ছে কি জেসিকা। পোর্শিয়া, এটা কে? জেসিকা। এই হচ্ছে তার ক্যারেক্টার গুলি। কোন নাটকের ক্যারেক্টার? এটা মার্চেন্ট অফ ভেনিস নাটকের ক্যারেক্টার। কোন নাটকের ক্যারেক্টার? মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে, আপনারা মনে পড়ছেন মার্চেন্ট অফ ভেনিস, আপনারা সবাই জানেন যে এরকম একটা গল্প শুনছিলেন না, যে শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিব। ঠিক আছে, কেটে নাও, মাংস বলছে 1 পাউন্ড নিবে, 1 পাউন্ডে নিবে, যদি 1 ফোঁটা রক্ত পড়ে তার খবর আছে। এরকম একটা আমরা হিস্ট্রি পড়ছি না, স্টোরি পড়ছি আমরা। এই হিস্ট্রিটা যেটা আমরা জানি সেটাই হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া। এখানে যে অ্যান্টাগনিস্ট বা দুষ্ট ক্যারেক্টার আছে সেটা কে? শাইলক। এরপরে যে ভদ্র ক্যারেক্টার আছে অ্যান্টোনিও, একজন সল্ট মার্চেন্ট ছিলেন, লবণ ব্যবসা ছিলেন, তার বেস্ট ফ্রেন্ড ছিল বেজানিও, বেজানিওর ওয়াইফ ছিল আবার কে? পোর্শিয়া। এখানে চমৎকার চমৎকার আবার কিছু কোটেশন ইউজ করা হয়েছে। একটা হচ্ছে লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা শ্রদ্ধাবোধ থেকে কথাটা বলা। আরেকটা এখানে চমৎকার কথা বলছে, আপনারা সবাই জানেন, কোনটা বলেন তো? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে কি হয় না? সোনা হয় না। আমরা জানি না, এটা কার উক্তি? আমাদের বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি। ঠিক আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই কথাটা আসলে আসে কিভাবে দেখেন, এই যে পোর্শিয়া যে নামটা দেখতেছেন না, এই পোর্শিয়া উনি দেখতে যেমন কিউট ছিলেন, এরকম মানে আর্থিক অবস্থা ভালো ছিল এবং সুন্দরীও ছিল, মানে সবকিছু মিলাই একজন মেয়ে মানুষের যেরকম থাকা দরকার এরকমই ছিল। পোর্শিয়ার বাবা হঠাৎ করে এরকম একদিন নিয়ত করে যে আমি আমার মেয়েকে বিয়ে দিব, বাট এমন একটা ছেলের কাছে বিয়ে দিতে চাই যে ছেলে আমার মেয়েকেই পছন্দ করবে, অন্য কোনো কিছু না। বুঝতে পারছেন? এরকম যখন নিয়ত করলো তখন সে কি করলো? অ্যানাউন্সমেন্ট করলো যে তার মেয়েকে দেখার জন্য আসতে পারে। এখন রাজদরবার থেকে অনেক রাজার ছেলে পেলেগুলি আসছে দেখার জন্য। এখন সে একটা পরীক্ষা নিতে যাচ্ছে। কি পরীক্ষা? যে সে এরকম 3টা বাক্স, এরকম 3টা বাক্স রাখছে, একটা হচ্ছে গোল্ডের, আরেকটা বাক্স রাখছে এটা হচ্ছে সিলভারের, আরেকটা বাক্স রাখছে এটা হচ্ছে লেডের। আমরা জানি সবচেয়ে দামি হচ্ছে গোল্ড, তারপর সিলভার, তারপর লেড, এই সিরিয়ালে করছে। এখন সে 3জনকে বললো যে এখানে বেজানিও গেছে দেখার জন্য মেয়েটাকে, পোর্শিয়াকে খুব পছন্দ করতো। যে এরকম বলা হইলো যে 3টা বাক্সের যে কোনো একটা বাক্সের মধ্যে আমার মেয়ের একটা ছবি দেওয়া আছে, ওই বাক্সটা যে ধরতে পারবা, হ্যাঁ, এবং ওটার মধ্যে যদি আমার মেয়ের ছবি থাকে তার সাথে বিয়ে দিব। রাজার যে ছেলেপেলেগুলি আসছে এটা চিন্তা করলো, আমরা রাজার পুত্র, আমরা লেড বা সিলভার এগুলো ধরবো কেন? আমরা ধরবো কি? গোল্ড। আমাদের এটা ছাড়া অন্য কিছু মানায় না। এতে তার ভিতরে একটা আত্ম অহংকারটা চলে আসলো। বাট বেজানিও বলতেছে আমার এত কিছু দরকার নাই, আমার দরকার পোর্শিয়াকে। সে যায় একদম সাধারণভাবে লেডের বাক্সটা ধরলো। যখন তারা এরকম ওই প্রথম 2জন তারা যখন গোল্ডটা ধরলো, মানে গোল্ডেন কালারের বাক্সটা ধরলো, তখন দেখলো কি, মানে দে কুডন্ট ফাইন্ড এনিথিং ইনসাইড দ্য বক্স। তারা ওইখানে কি করে নাই, মানে বক্সে কিছুই তারা পায় নাই। এই কারণে তারা তখন কি করে, তারা দেখে কি ওই বক্সটা আসলে গোল্ডেনেও ছিল না। আর এখানে কি লেডের মধ্যে দেখলো কি পোর্শিয়ার ছবি, এবং লেডটাই ছিল অরিজিনাল, মানে ঘুরে দিচ্ছে তো এটাই ছিল অরিজিনাল গোল্ডের। বুঝতে পারছো সবাই? তখন এই কথাটা দেখে ওই পোর্শিয়ার বাবা তখন কথাটা বলে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে কি হয় না? সোনা হয় না। বুঝতে পারছেন কোন জায়গা থেকে কোন কথাটা চলে আসলো? আর আমরা জানি এখানে গ্রামারে আসে যে অল দ্য গ্লিটার্স ইজ নাকি আর নট গোল্ড, যেটা আমাদের বড় ভাই ইজটা প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করে দিয়ে গেছেন, আমাদেরকে ইজি আজীবন বসাইতে হবে। বুঝতে পেরেছি সবাই? ইজ শব্দটি আমাদের ব্যবহার করতে হবে। এতটুকু সবাই বুঝতে পেরেছে? এতটুকু সবাই বুঝতে পেরেছে? আরেকটা সিনোনিম করেছে ডন জজ এ বুক বাই ইটস কভার। হ্যাঁ, কাজী জাফর সুন্দর একটা কথা বলছে। আসলে অ্যান্টোনিও গুতেরেস বলবেন না, অ্যান্টোনিও গুতেরেস বলার মতো কিছু না এখানে। তারপরে রাজা স্যার আবার দেখা হবে, অপেক্ষায় আছে ইনশাল্লাহ। লার্নিং, হ্যাঁ সুন্দর ওয়ার্ড, ওকে ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা দেখি এরপর আমরা কোন লাইনে চলে যাব। দেখেন এখান থেকে আমরা আসবো এখন, তার মানে শেক্সপিয়ার ক্রিস্টোফার মার্লোর
দ্য জু অফ মাল্টা নাটকের অনুকরণে কোন নাটকটা লেখেন? মার্চেন্ট অফ ভেনিস। এরপরে দেখেন শেক্সপিয়ারের একটা গুরুত্বপূর্ণ নাটক ছিল, সেটা হচ্ছে কমেডি অফ এরর্স। কমেডি অফ এরর্স, ঠিক আছে? এটা ছিল তার শর্টেস্ট প্লে, এটা ছিল তার কি সবচেয়ে ক্ষুদ্রতম নাটক, শর্টেস্ট প্লে। এই কমেডি অফ এরর্স এই নাটকটির আবার বাংলায় অনুদিত করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলছে? ঈশ্বরচন্দ্র ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি আবার কি করেন? ভ্রান্তি বিলাস নাটকটি লেখেন। কোন নাটকটি? ভ্রান্তি বিলাস নাটকটি লেখেন। বুঝতে পারছেন কোন নাটকটি লেখেন উনি? কমেডি অফ এরর্স নাটকের অনুকরণে উনি আবার কোন নাটকটি লেখেন? ভ্রান্তি বিলাস নাটকটি লেখেন। কে? কমেডি অফ এরর্স ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, কয়েকবার পরীক্ষা চলে আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা 11 থেকে 20তম গ্রেডের মধ্যে সবচেয়ে বেশি চলে আসছে, তো খেয়াল করবেন এটা, ঠিক আছে? কোশ্চেনগুলি শুনেন, কথাগুলি শুনেন, এই অনুযায়ী আমাদের আবার কি হবে? স্লাইডের প্রশ্ন উত্তরগুলি সলভ করতে হবে, কারণ সবাইকে আমার উত্তর দিতে হবে কারেক্ট অ্যান্সারটা, ঠিক আছে? একটু খেয়াল করব। তারপরে এখানে দেখেন তার শর্টেস্ট প্লে, এটা তো আমরা বললাম। এখান থেকে দেখেন তিনি যে তার আরেকটা নাটক আছে যে শেক্সপিয়ারের আরেকটা নাটক আছে যে টেমিং অফ দ্য শ্রু। নাটকের নাম কি? টেমিং অফ দ্য শ্রু। ঠিক আছে, এটা শেক্সপিয়ারের একটা নাটক। এটা উচ্চারণ কিন্তু শ্রু। এই শ্রু শব্দের অর্থ হচ্ছে ঝগড়াটে মহিলা। এই শব্দের অর্থ হচ্ছে কি? ঝগড়াটে মহিলা। তার মানে কি? এটা হচ্ছে পার্মানেন্ট ফেমিনিন জেন্ডার। এই শ্রুটা কি? পার্মানেন্ট ফেমিনিন জেন্ডার, মানে এটা কোনো মেসকুলিন নাই, ফেমিনিন জেন্ডার। এটা মাথা রাখবো আমরা, ঠিক আছে? তাহলে এই যে টেমিং অফ দ্য শ্রু, এখান থেকে দেখেন আবার গ্রামারের আমরা এটাও জানতে পারলাম এটা কোন জেন্ডারের মধ্যে পড়েছে। তাহলে দেখেন টেমিং অফ দ্য শ্রু নাটককার, এটা তো শেক্সপিয়ারের একটা নাটক। এই নাটকের অনুকরণে আবার বাংলায় অনুদিত করে মুনির চৌধুরী কে লিখছে? মুনির চৌধুরী লেখেন মুখরা রমণী বশীকরণ নাটকটি। কি লেখেন? মুখরা রমণী বশীকরণ নাটকটি, ঠিক আছে? মুখরা রমণী বশীকরণ নাটকটি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা সবাই একটু খেয়াল করবেন, একটু জানাবেন। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কিনা একটু জানাবেন। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কিনা জানাবেন। ফারিয়া সুলতান ওকে স্যার জানাবেন। মোস্তাফিজুর রহমান, রাতুল স্যার ক্লাস না, আমি আছি এখনো, মিস করেন নাই, ক্লাসটা শেয়ার করে দিবেন। আর ক্লাসে পুরোটা সময় থাকবেন আশা করি। যার যার জায়গা থেকে আমরা ক্লাসটা আরেকবার শেয়ার করে দেই। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা, লেখা হয়েছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। ওকে, ওকে, এখানে মুক্তা রমণী বসে, মোস্তাফিজুর রহমান, ওকে। তারপর হচ্ছে নাবিলা হচ্ছে আন্ডারস্টুড, ওকে। ঠিক আছে। এখন দেখেন এই যে মনির চৌধুরী লেখেন মুখরা রমণী বশীকরণ, সবাই একটু কমেন্টস করবেন, কমেন্টসটা দেখলে ভালো লাগে, হ্যাঁ, বোঝা যায় আপনারা বুঝতে পারছেন কতটুকু, ঠিক আছে? তারপর দেখেন যে শেক্সপিয়ারের, মানে এখানে আমি লিখলাম তার অথেলো নাটকে, যে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, হ্যাঁ, তার অথেলো নাটকে অথেলো ছিল একজন মোর। এই মোর মানে হচ্ছে নিগ্রো। এই মোর মানে কি বলেন তো? নিগ্রো, ঠিক আছে? এই অথেলো ছিল একজন মোর। এই মোর শব্দটা হচ্ছে আপনার পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ। এই অথেলো কি করছেন জানেন? এই অথেলো একদম লিখে দিচ্ছে, যারা পরে আবার রেকর্ডিংটা গুলি দেখবেন, ঠিক আছে, তারা যাতে আরো ভালো মতো বুঝতে পারেন একটু দেখেন, হ্যাঁ। এই অথেলো পালিয়ে দেশদিমোনাকে বিয়ে করেন এবং
ভালোবাসার উপহার স্বরূপ এবং ভালোবাসার উপহার স্বরূপ হ্যান্ডকারচিপ বা রুমাল উপহার দেন, বা কি দেন, রুমাল দেন। এই যে দেখেন কোশ্চেনটা, এই হ্যান্ডকারচিপ বানানটা দেখবেন, এটা হচ্ছে রুমাল। তাহলে এখানে কি বলা হয়েছে যে অথেলো নাটকে অথেলো ছিল একজন কে, মোর। এই অথেলো দেসদেমোনাকে নিয়ে পালিয়েছে এবং তারা ভালোবেসে বিয়ে করে। ভালোবাসার উপহার কি দেন, হ্যান্ডকারচিপ। এটা হচ্ছে গ্রামারে বানানটাও আসে, আর এদিকে হচ্ছে সাহিত্য তো আসে যে কি উপহার দেন। তাহলে এটা কি, হ্যান্ডকারচিপ বানানটা দেখবেন। ঠিক আছে, এই অথেলো নাটকটা খুবই গুরুত্বপূর্ণ, তার এই ইনফরমেশনটা আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যান্ডকারচিপ এগুলো দেখবেন রেগুলার আপনাদের পরীক্ষায় হাই হলো দিবেই, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এখান থেকে দেখেন যে উনি যেটা করছেন, ওনার একটা নাটক ছিলেন জুলিয়াস সিজার। ওনার নাটক কি ছিল, জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজারটা আবার কে ছিল, হি ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট 2000 years ago. About 2000 years ago. দেখেন এখানে কি বলা আছে, দেখেন এই জুলিয়াস সিজারের জন্য একটা হিস্টোরিক্যাল প্লে, এটা একটা সত্যিকার ঘটনা অবলম্বনে শেক্সপিয়ার এটাকে আবার কি করেন, নাটক হিসেবে লেখেন। তাহলে এই জুলিয়াস সিজার আসলে মূলত কে ছিলেন, উনি ছিলেন ওয়াজ দ্য রুলার অফ রোম, রোমের শাসনকর্তা ছিল। কত বছর আগে দেখেন তো, 2000 years ago। কত বছর আগে, 2000 years ago। এইটাই হচ্ছে আপনার চাকরি পরীক্ষার প্রশ্ন, আপনার প্রাইমারিতে এসেছিল, আবার এদিকে বিসিএস থেকে শুরু হয়, এখান থেকে এসেছিল যে উনি কত বছর আগে রোমের শাসনকর্তা ছিল, 1000, 1500, 2000, 2500। তাহলে কে আসতেছে আমার, 2000। কে আসতেছে, 2000 years ago। এই সালগুলি মনে রাখবেন। ঠিক আছে, এখন আমরা চলে যাব কোথায় বলেন তো, উনি যে নাটকগুলি লিখেছেন সেই নাটকগুলি আমরা মনে রাখার টেকনিক। ঠিক আছে, দেখেন তার ট্র্যাজেডি আমরা কিভাবে মনে রাখবো। ঠিক আছে, দেখেন সিজার, অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে রোমের কিং হ্যামের কাছে গেল। দেখেন এই লাইনটা লেখা শেষ হলে একটু জানাবেন, চটপট এই লাইনটা লেখা শেষ হলে একটু জানাবেন। ওকে, এটা শেষ হলেই জানাবেন। আসসালামু আলাইকুম, আসসালাম, 15 শেয়ার ডান। ওকে, আন্ডারস্টুড। ওকে, এটা লেখাটা শেষ হলে একটু জানাবেন সবাই, যে স্যার শেষ, সবাই একটু জানাবেন যে স্যার শেষ, সবাই একটু জানাবেন শেষ, যে সিজার কি করেছে। দেখেন লেখা ডান, কাজী জাফর, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর বাকিদের কি অবস্থা একটু জানাবেন, নাবিলা শেষ, ওকে। বাকিদের কি অবস্থা জানাবেন, অবশ্যই জানাবেন। দেখেন এখন এখানে কি বলছে, দেখেন কিভাবে মনে রাখবো, তার একটা ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটা খুব গুরুত্বপূর্ণ, এই ছন্দটা মাথায় রাখবেন। এখানে কি বলছে, সিজার নামের একটা ছেলে অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে, কি বলছে, অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাস। দেখেন উচ্চারণ করলে 3টা ট এরকম কিন্তু মুখে চলে আসে, 3টা ট। তো 3টা ট কি, অ্যান্টনির ট, টাইটাসের ট, ট্রোইলাসের ট। এই অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে কোথায় গেল, রোমে গেছে। রোমে কেন গেছে, একজন কিং এর সাথে দেখা করার জন্য। সে কিং এর নামটা কি, কিং এর নাম হচ্ছে হ্যাম। বুঝতে পারছি, ভেঙে ভেঙে আরো বললাম, কি বললাম, যে সিজার, অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে কোথায় গেল, রোমে গেল। রোমে কার সাথে দেখা করার জন্য, একজন কিং এর সাথে। সেই কিং এর নামটা কি, হ্যাম। রোমের কিং হ্যামের সাথে দেখা করতে গেল। বুঝতে পারছে। এখন এই সিজার দ্বারা কাকে বোঝাচ্ছে, দেখেন এই সিজার দ্বারা বোঝাচ্ছে জুলিয়াস সিজার। ঠিক আছে, আবার সিজারের সি থেকে এখানে চলে আসতেছে কি, সিম্বেলিন। কে আসতেছে, সিম্বেলিন। সবাইকে বুঝতে পারছে টেকনিকটা কিভাবে আমরা ধরবো। তারপর এখানে দেখেন অ্যান্টনি থেকে কে আসতেছে, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এটা 1 নাম্বার, 2 নাম্বার। হ্যাঁ,
অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। ঠিক আছে, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এখন খেয়াল করবেন 44তম বিসিএস এর কোশ্চেন যে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা? সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা? সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা? এটা হচ্ছে জেবি শো। জেবি মানে কি? জর্জ বার্নার্ড শো, জেবি শো এর লেখা। ঠিক আছে, জেবি শো। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা লেখা হচ্ছে আমাদের বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ারের। আর 44তম বিসিএস এর কোশ্চেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা? জেবি শো, জর্জ বার্নার্ড শো এর লেখা। ঠিক আছে, তাহলে অ্যান্টনি গেল। তারপর কি আছে? টাইটাস। তাহলে টাইটাস থেকে কাকে বোঝাচ্ছে? টাইটাস অ্যান্ড্রোনিকাস, অ্যান্ড্রোনিকাস। আর এটা কাকে বোঝাচ্ছে? টাইটাসের টিআই থেকে থিমন অফ অ্যাথেন্স। কাকে বোঝাচ্ছে? থিমন অফ অ্যাথেন্স। এটা ছিল তার আনফিনিশড প্লে, মানে কি? অসমাপ্ত নাটক। আনফিনিশড প্লে। এটা ছিল তার আনফিনিশড প্লে, অসমাপ্ত নাটক। কোনটা? থিমন অফ অ্যাথেন্স। বুঝতে পারছি? তাহলে আমাকে কে সিজার কি করলো? অ্যান্টনি, টাইটাস আর কি ট্রোইলাস শব্দটা আসবে, তাই না? দেখেন ট্রোইলাসের মধ্যে আবার হচ্ছে টুইস্ট আছে, একটু খেয়াল করবো আমরা। কিরকম? যে ট্রোইলাস থেকে কি শব্দটা আসবে? ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা। ট্রোইলাস অ্যান্ড কি? ক্রেসিডা। এখন দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিচ্ছি যে ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা। ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা। এটা আবার কার লেখা? এটার লেখা হচ্ছে চসারের লেখা। কার লেখা? চসারের লেখা। বুঝতে পেরেছি? তাহলে এখানে কি বলা? ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা। উচ্চারণ কি এখানে? ক্রেসিডা। আবার এখানে কি লেখা বলেন তো? ক্রাইসিডা। এটা ক্রে, এটা ক্রাই। ক্রাই শব্দটা আসলে আসবে চসার, আর এটা কি? ক্রে শব্দটা আসবে। এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কোশ্চেন এসেছিল কি? ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা কার লেখা? ক্রাই, CRI। যেহেতু এটা ক্রাই দেওয়া, তার মানে আপনি বুঝতে, এখানে শেক্সপিয়ার অপশনে ছিল, অনেকে বুঝে বা না বুঝে খেয়াল করে নাই, দেখে খুশিতে দিয়ে দিচ্ছে। অ্যান্সার আসবে কে? চসার। বুঝতে পারছে? এই ছোট ছোট জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পারা জিনিস ভুল হওয়া মানেই ওই প্রিলি পরীক্ষা আপনার জন্য কঠিন হয়ে যাবে পাশ করা। নিয়ে কোথায় গেল? ট্রোইলাসকে নিয়ে রোমে। ঠিক আছে, রোম। রোমের আর মানে কি? রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট। ঠিক আছে, ও সমান সমান কাকে বোঝাচ্ছে? অথেলো। কাকে বোঝাচ্ছে? অথেলো। এম সমান সমান কাকে বোঝাচ্ছে? মেকবেথ। কাকে বোঝাচ্ছে? মেকবেথ। তারপর যে কিং, কিং দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? কিং লিয়ার। কাকে বোঝাচ্ছে? কিং লিয়ার। ঠিক আছে, আর হ্যাম দ্বারা কাকে বোঝাচ্ছে? হ্যাম থেকে হ্যামলেট। হ্যাম থেকে কি? হ্যামলেট। এই হচ্ছে তার কি নাটক, মানে কোন নাটক? ট্র্যাজেডি নাটক। এখন এই যে তার তো 37টা নাটক, কি মানে ইজ ইট পসিবল টু মেমোরাইজ অল দ্য থিংস এট এ টাইম? 37টা নাটক একসাথে মুখস্থ করা কি খুব মানে সহজ কাজ? এটা কঠিন কাজ। এই জন্য ওই যে টেকনিকটা লিখে দিচ্ছে আগে এটা পড়বেন। এটা মুখস্থ করার পর এই মানে এর ভিতরে যে পরীক্ষা শিখে নিচের কোনটি তার কমেডি, তখন দেখবেন অপশনে 3টা দিবে তার ট্র্যাজেডি, এই যে যেটা এই সূত্রের মধ্যেই পড়বে, ফর্মুলার মধ্যে। আর একটাই এই ফর্মুলার মধ্যে পড়বে না, চোখ বন্ধ করে খালি দিয়ে দিবেন কি এটা তার কমেডি। পড়াটাও হয়ে গেল। বুঝতে পারছেন কি বলছে বলেন তো? যে এটা যখন আমি আপনি পড়বো যে সিজার অ্যান্টনি, টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে রোমের কিং হ্যামের কাছে গেল, এটা যদি আমরা জানি, পরীক্ষা যখন আসবে নিচের কোনটি তার কমেডি, তখন আপনি কি করবেন? যে এই সূত্রটা মিলাবেন। মিলানোর পর যদি যে 4টা অপশনের মধ্যে যেটা মিলবে না, যে নামটা নাই, তার মানে এটা হচ্ছে তার কমেডি। আর যেগুলি থাকবে এগুলি আবার কিসের মধ্যে ঢুকবে? তার ট্র্যাজেডির মধ্যে ঢুকবে। বুঝতে পারছে সবাই? এই জিনিসটা একটু মাথায় রাখবো, হ্যাঁ? তার ট্র্যাজেডির মধ্যে পড়বে। এরপরে দেখেন তার কমেডিগুলি। তার কমেডি নাটকগুলো আমরা কিভাবে বুঝবো? প্রথমে এর একটা সিরিয়াল আছে, এই সিরিয়ালটা দেখেন যে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট। তারপর আমরা এখান থেকে কি পারবো? আমির সামার কে? আমির সামার নাইস ড্রিম। আমির সামার নাইস ড্রিম। তারপর এখান থেকে আবার কি আসবে? কি আসবে? অলস ওয়েল দ্যাট কি এন্ডস ওয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। তাহলে এই সিরিয়ালে আমার এগুলি চলে আসলো। ঠিক আছে, এগুলো এখন কিসের মধ্যে ঢুকলো? আমার কমেডির মধ্যে ঢুকলো। হ্যাঁ, এখন এই কমেডির এ থেকে আমরা টি সিরিয়ালে চলে যাব। এই টিতে আসতেছে দেখেন 12th নাইট। কি আসতেছে? 12th নাইট। তারপর আসতেছে কি বলেন তো? টু জেন্টলম্যান অফ ভেরোনা। টু জেন্টলম্যান অফ ভেরোনা। তারপর কি আসতেছে বলেন তো?
কে আসতেছে বলেন তো? দি উইন্টারস টেল, দি উইন্টারস টেল। তারপরে আবার কে আসতেছে এখান থেকে? এখান থেকে কে আসতেছে? টেমিং অফ দ্য শ্রু। এই যে টেমিং, টেমিং অফ দ্য শ্রু, এই নাটকের অনুকরণে মুনির চৌধুরী বাংলায় কি লিখছে? মুক্তা রমণী বশীকরণ, টেমিং অফ দ্য শ্রু। কিছুক্ষণ আগেই বলেছিলাম এই শ্রু হচ্ছে একটা পার্মানেন্ট ফেমিনিন জেন্ডার। এটা মানে হচ্ছে কলহপ্রিয় নারী, ঝগড়াটে মহিলা, যে নারী ঝগড়া করতে পছন্দ করে তাদেরকে বলা হয় কি? শ্রু। বুঝতে পেরেছি? এটা মাথা রাখবো। হ্যাঁ, তারপর দেখেন এম, এম সমান সমান দেখেন মার্চেন্ট অফ, মার্চেন্ট অফ, মার্চেন্ট অফ কি? ভেনিস। এম সমান সমান কি? মার্চেন্ট অফ ভেনিস। তারপরে কি আসতেছে দেখেন তো? আবার এম সমান সমান কি আসতেছে? মেজর ফর, মেজর ফর মেজর। তারপর আসতেছে কে? মেরি ওয়াইফস অফ। ওই একটা টেকনিকে দেখেন কতগুলি বের হয়ে গেল। আপনার আর এগুলো মুখস্থ করতে হবে না, খালি একটা লাইন থেকে দেখেন কতগুলি লাইন আপনার অটো হয়ে গেল। ঠিক আছে? মেরি ওয়াইফস অফ উইন্ডসর, মেরি ওয়াইফস অফ উইন্ডসর। তারপর কি? মাচ এডো, মাচ, মাচ এডো অ্যাবাউট নাথিং, অ্যাবাউট কি? নাথিং। দেখছেন একটা জায়গা থেকে বের করে আমরা কত কিছু নিয়ে আসলাম। এগুলোর মুখস্থ করার প্রয়োজনই নেই। পরীক্ষা যখন আসবে কোনটা ট্র্যাজেডি, খালি আমরা ওই ট্র্যাজেডির সূত্রটা পড়বো। এগুলো খালি চোখ দিয়ে দেখবেন, যেগুলো আমাদের বড় ভাইয়ের লেখা, যেহেতু লিখছেন চোখ দেখলে দেখবেন। এগুলোর মুখস্থ করতে যাবেন না। আমি যত সহজভাবে লিখে দিচ্ছি ঠাস ঠাস করে, মনে করতেছেন কি এটা আসলে এত সহজ কিনা? সবকিছু এত না। এখানে কি আপনার, আপনার জন্য মুখস্থ করার জন্য ঝামেলা হয়ে যাবে, যেহেতু অনেকগুলো সাবজেক্ট আপনাকে পড়তে হয়। তো মাথায় রাখবো। হ্যাঁ, আবার এখান থেকে কি আছে দেখেন, সি, সি সমান সমান লেখেন কমেডি, কমেডি অফ এরর্স। ঠিক আছে? কমেডি অফ এরর্স। তারপর এখান থেকে আবার কে আসতেছে দেখেন তো? লস্ট। হ্যাঁ, আবার এল সিরিয়াল একটা লিখবেন যে লাভস, লাভস লেভার্স। ঠিক আছে? লেভার্স লস্ট, লাভস লেভার্স লস্ট। এই যে সিরিয়ালটা একটু আমরা খেয়াল করব। ঠিক আছে? এই সিরিয়ালটা আমরা খেয়াল করব। সবাই এতটুকু লিখতে পারছে ঠিক মতো? ওকে, লিখছে, লিখছে। আবু সাইদ স্যার, রাত 10:30 বাজে এখনো ক্লাস নিচ্ছেন, ধৈর্যের প্রতি রেসপেক্ট। সবসময় দোয়া করবেন সুস্থ থাকি, আর আপনারা থাকবেন, রেসপন্স করবেন। এটা আসলে একটা ধৈর্যের ব্যাপার এবং ভালো লাগার ব্যাপার যখন আপনারা রেসপন্স করেন। ফারিয়া সুলতানা, কনফিউজিং নেম। হ্যাঁ, অতএব কনফিউশন কি, আমরা যখন ট্র্যাজেডি গুলি পড়বো এটা অটোমেটিক চলে আসবে, টেনশন নাই। ঠিক আছে? তারপর হচ্ছে সাদিকুর রহমান, সাবলের উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। নাইমা আক্তার, গো হেড, থ্যাংক ইউ সো মাচ নাইমা আক্তার। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে দেখেন তাহলে এখান থেকে আর কে কে চলে আসতেছে? লাভস লেভার্স লস্ট। দেখলাম এগুলি হচ্ছে তার কি, এগুলি কিসের মধ্যে চলে আসলো? তার হচ্ছে কমেডির মধ্যে চলে আসলো। আর ওই একটা সূত্র থেকে সবকিছু চলে আসলো। এখন দেখেন সে আবার কি ন্যারেটিভ পয়েম যে লিখছিলেন, বললাম না 3টা ন্যারেটিভ পয়েম, সে ন্যারেটিভ পয়েমগুলি আমরা দেখবো। ন্যারেটিভ পয়েমস। ঠিক আছে? 1 নম্বর লেখেন ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। তারপর লেখেন আ লাভার্স কমপ্লেইন্ট, আ লাভার্স কমপ্লেইন্ট। ঠিক আছে? আ লাভার্স কমপ্লেইন্ট। আমরা তার এই রাইটিং গুলি শেষ করে আমরা কোথায় চলে যাব? কোশ্চেন অ্যান্সারে চলে যাব। দেখি কোশ্চেন অ্যান্সার কার কি অবস্থা। আ লাভার্স কমপ্লেইন্ট। তারপরে এখানে এখানে কি লিখবো? রেপ অফ, রেপ অফ লুক্রিস, রেপ অফ লুক্রিস। ঠিক আছে? এই 3টা হচ্ছে তার ন্যারেটিভ পয়েম, মানে বর্ণনামূলক কবিতা। এছাড়াও ওনার যে আরো আদার্স যে পয়েমগুলি আছে, আদার পয়েমস। ঠিক আছে? এখান থেকে ইন্টারমিডিয়েট বইয়ে যারা এইচএসসি স্টুডেন্ট পড়ান তারা দেখবেন লাভ এন্ড ফ্রেন্ডশিপ নামে একটা কবিতা আছে আমাদের বড় ভাইয়ের, লাভ এন্ড ফ্রেন্ডশিপ। ইন্টারের বই থেকেও কিন্তু লিটারেচার কমন পড়ে, নাম্বার খেয়াল করবেন এটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে আন্ডার দ্য কি গ্রিনউড, গ্রিনউড ট্রি, আন্ডার দ্য কি গ্রিনউড
ট্রি। তারপরে কি আছে দেখেন তো, দ্য ফোনেক্স, দ্য ফোনেক্স অ্যান্ড টার্টেল, দ্য ফোনেক্স অ্যান্ড টার্টেল। ঠিক আছে, তারপরে কে আসতেছে বলেন তো, দ্য প্যাশনেট পিলগ্রিমস, দ্য প্যাশনেট পিলগ্রিমস, দ্য প্যাশনেট পিলগ্রিমস। ঠিক আছে, দ্য প্যাশনেট পিলগ্রিমস। এই হচ্ছে তার মোটামুটি হচ্ছে ন্যারেটিভ পোয়েম, মানে বর্ণনামূলক কবিতাগুলি। আর এগুলো হচ্ছে আদার পোয়েমস। এছাড়া আর কোন কোন কবিতাগুলি লিখছে সেগুলি। এতটুকু সবার লেখা হয়েছে কিনা কনফার্ম করবেন, আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব, পরে ওইখানকার ব্যাখ্যাগুলি আবার আমরা দিব। ঠিক আছে, আমরা স্লাইডে চলে যাব। হ্যাঁ, সবার এতটুকু হয়েছে কিনা একটু জানাবেন। সবাই একটু জানাবো এতটুকু। হুম, আপনার ক্লাসগুলি ভালো লাগে, অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লেখা কি শেষ এ পর্যন্ত? লেখা শেষ? ওকে, আশা করি অনেক ইনফরমেশন দিয়েছি, বলেছি, এগুলো একটু শুনবেন। হ্যাঁ, লিখে লিখে দিচ্ছি যাতে সুন্দর মতো আপনারা জিনিসটা ধরে রাখতে পারেন। হ্যাঁ, সব মুখে বললে কিন্তু হয় না। তাহলে আশা করি আপনাদেরকে লেখা শেষ হবার একটু জানাবেন যে লেখাটা শেষ কিনা। সবাই একটু জানাবেন লেখা শেষ কিনা, সবাই জানাবেন লেখা শেষ কিনা। শেষ? ওকে, তাহলে আমরা স্লাইডে চলে গেলাম। হ্যাঁ, স্লাইডের ইয়েটা কোনটায় ঢুকবো? আসলে অনলাইনে যারা আছে আমরা স্লাইডে চলে যাবো। হ্যাঁ, কোনটা? ফাইন্ডার, এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখেন এখানে আমাদের দেখেন 29তম বিসিএস এর একটা কোশ্চেন। আপনারা তাহলে সবাই উত্তর দিব, আমি আগে বলবো না, আপনারা অ্যান্সার করবেন। এখানে কি বলা আছে, হু রোড দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিডসামার নাইটস ড্রিম, এটা কে লিখছেন বলেন? বেন জনসন, জন ড্রাইডেন, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার। দেখেন দুইটা দুইটা করে আসতো, এখন কিন্তু বর্তমানে একটা করে নাম আসে। এটা কে আসতেছে অ্যান্সারটা? কে আসতেছে? দেখেন এই টাইপের প্রশ্নগুলিও রেগুলার আসতেছে, অতএব এগুলো আমাদের খেয়াল রাখতে হবে কোনটা আসতেছে কোনটা আসতেছে না। বুঝতে পেরেছেন? এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন তো এটা অ্যান্সার কি হবে? হোয়াট উড বি দ্য অ্যান্সার? তাহলে এটা কে আসতেছে দেখেন, এখানে যখন আমরা ব্যাখ্যায় যদি যাই, তার প্রথমে আমরা যে জিনিসটা করব, হু রোড দ্য প্লেস দ্য টেম্পেস্ট এন্ড দ্য মিডসামার নাইটস ড্রিম। আগে আমাকে জানতে হবে এই টেম্পেস্ট এবং কে, এই টেম্পেস্ট আমাকে এখন কি জানতে হবে? ঠিক আছে, এই যে টেম্পেস্ট, এই টেম্পেস্ট এবং কে, মিডসামার নাইটস ড্রিম, এই দুইটা তার কোন ধরনের নাটক? দেখেন তো তখন যে একটা সূত্র আমরা, মানে সূত্র যে আমরা এখানে বললাম বা এটাকে কি বলা হয়, মানে ছন্দ আমরা জানলাম, সেই ছন্দের মধ্যে দুইটা নাম আছে কিনা, যে সিজার অ্যান্টনি টাইটাস এবং ট্রোইলাসকে নিয়ে রোমের কিং হ্যামের কাছে গেল। দেখেন এখানে টি রিলেটেড বা এম রিলেটেড কোনো শব্দ নাই। তাহলে এখানে আমি একটা লিখে দিয়েছিলাম যে তিনটা সিরিয়াল আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে টি, একটা হচ্ছে এম, আবার কি লাস্টের দুইটা কি দিচ্ছে, একটা সি আর একটা এল। এই এটিএম এটা মাথা রাখবেন। হ্যাঁ, একটা নাম মুখস্থ, এটিএম। এই এটিএম সিরিয়ালের যে নামগুলি থাকবে এগুলি সবই হচ্ছে কি তার কমেডি, এগুলি সবই কি তার কমেডি প্লে, এগুলি সব কি তার কমেডি প্লে। তারপর এটা কার? আমাদের বড় ভাইয়ের উইলিয়াম শেক্সপিয়ার। বুঝতে পারছে? তাহলে এটা কোন ধরনের নাটক বুঝতে পেরেছে? একের ডি, হ্যাঁ
একটু অ্যান্সার করবেন সবাই, ঠিক আছে? অ্যান্সার করবেন, হ্যাঁ, একের ডি। তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে পরেরটা যখন আমরা যাচ্ছি, দেখেন নাম্বার 2, এখানে কি বলছে দেখেন, জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট। দেখেন বেসিক ক্লিয়ার করা কতটা জরুরি। এখন দেখবেন ধাপধুপ করে আপনারা অ্যান্সার করতে পারবেন। আগে দেখেন, আগে কিন্তু এই কোশ্চেন নিয়ে শুধু কোশ্চেনের উপরে অ্যানালাইসিস করে কিন্তু কোনো ক্লাস নেওয়া হচ্ছে না, আগে পুরোটা বেসিক পড়ানো হইলো। এটা যখন আপনি শুনবেন, এখন দেখেন কোশ্চেনগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। and it seems very easier for you right now, কারণ আপনি বেসিকটা আগেই পড়ছেন, আগেই সবকিছু শুনে ফেলছেন। আমি কি বুঝাতে পারছি? বেসিক জিনিসটাই ইম্পর্টেন্ট। এখন যদি খালি কোশ্চেন ধরে ধরে খালি পড়াই দিতাম যে এই কোশ্চেন এটা, এটার সাথে এটা আসবে, এই ব্যাখ্যা, এগুলি ভাই মাথা থাকে না। বহুত ব্যাখ্যা সমাধান করে এগুলি থাকবে না। এটা কখন থাকবে? আপনার যখন ওভারঅল সব কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি এটা পারবেন যে আপনার সব টপিক জানা আছে, এখন শুধু প্রশ্ন উত্তর সলভ করে। দেখেন একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম না, যে কি বলছে যে জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট কত বছর আগে? 1000 কি 1500, 2000, 3000। তাহলে কি বলছে যে জুলিয়াস সিজার তার ছিল একটা হিস্টোরিক্যাল প্লে, কি ছিল? একটা হিস্টোরিক্যাল প্লাস ট্র্যাজেডি প্লে। হিস্টোরিক্যাল প্লাস কি ট্র্যাজেডি প্লে, তাই না? হিস্টোরিক্যাল প্লাস ট্র্যাজেডি প্লে। এবং এই জুলিয়াস সিজার যে সত্যিকারের অবলম্বনে লিখছেন, এটা কি 2000 বছর আগে, তাই না? 2000 বছর আগে এই লিখছে, 2000 বছর আগে। 2C, ওকে ওকে। তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনে চলে গেলাম, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনে তাহলে আমরা কোথায় আসব? দেখেন, শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ, দেখেন, স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন বুঝছেন? যে বিশেষ বিশেষ ক্যাডার যেটা গেছে 16তম বিশেষ যেটা আসছে, এটা শুধু 16তম না, এটা এখন 2025-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন, একসাথে এগুলো সব দেওয়া হয় নাই, মুখে বলে দিচ্ছে। এটা খেয়াল করবেন যে একটু আগে বলছে শেক্সপিয়ার কখনো তার কবিতার জন্য বিখ্যাত না, উনি বিখ্যাত ওনার নাটকের জন্য। দেখেন তো অপশনে কোথায় কি আছে, যে উনি বিখ্যাত কিসের জন্য? কবিতা জীবনও হবে না, নোবেল জীবন হবে না, অটোবায়োগ্রাফি এটা তো চিন্তাও করা যায় না। হ্যাঁ, তাহলে কে আসতেছে? প্লে। তার নাটকের জন্য সে বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? সে তার নাটকের জন্য বিখ্যাত, প্লে। বুঝতে পেরেছে? এটা একদম ইজি, এটা সময় নিচ্ছে না। এখানে কি বলা আছে দেখেন, এই যে আরেকটা শব্দ আছে যে 12th নাইট। এটা কি দেখেন তো, ওই যে সিজার অ্যান্টনি টাইটাস ট্রোলাসকে নিয়ে যে রোমের কিং হ্যামের কাছে গেল, এখানে টি নিয়ে কোনো কথা বলা আছে? বলা হয় না। আমি কি বলছিলাম? একটা সিরিয়াল বলছিলাম, ATM। এই সিরিয়াল দিয়ে কিন্তু তার কমেডি নাটকগুলি লিখিয়েছি, তাই না? তার মানে কি সিরিয়ালের মধ্যে দেখেন টি আছে, টি এর মধ্যে কে ঢুকছে? 12। তার মানে কি এইগুলি সব কিসের সিরিয়াল? এগুলি সব হচ্ছে কমেডির সিরিয়াল। তাহলে কমেডির মধ্যে এটা আছে, তাহলে এটাকে নোবেল হবে, এলিজে হবে, ট্র্যাজেডি হবে, হবে কি আমার কমেডি। বাস, আমার কমেডিটা এখানে চলে আসলো। বুঝতে পারছে সবাই? বুঝতে পেরেছি? তাহলে এটা কি চলে আসলো? আমার কমেডির মধ্যে সব চলে আসলো। মুস্তাফিজুর চারক ভালো অ্যাক্টিভ, মাশাআল্লাহ, দোয়া রইল আপনার জন্য, ভালো অ্যাক্টিভ আপনি, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এখান থেকে আমরা এখন চলে যাব নাম্বার 5। নাম্বার 5-এ কি বলছে দেখেন, যে শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার। দেখেন একটা মজার জিনিস দেখায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এটা কত লেখা জানেন? 98। তার মানে কত? 98। 1998 সালে আপনাদের জন্মের আগে এই প্রশ্নটা করা হয়েছিল। অনেকের আপনারা এখানে ম্যাক্সিমাম যারা ক্লাস করেন 1998 সালের জন্মটা খুব কমই আছে, 2001-2 বেশি আছেন এখানে, তাই না? এখন দেখেন ওই সময়ের কোশ্চেন এটা ছিল, 1998 সালের কোশ্চেন। আজকে এই সেম প্রশ্নটা সেম অপশন সহ আসছে আবার 40তম BCS এ। বুঝতে পারছেন? এই 40তম BCS কবে হয়েছে? আপনার কত 2017-18 সালের কথা, 98 কথা, 17-18 কোথায়? তার মানে এখনো পর্যন্ত ঘুরে ফিরে এগুলি আসতেছে আপনাকে যাচাই করার জন্য যে কঠিন জিনিস পড়তে পড়তে সহজটা ভুলে গেছেন কিনা। তাহলে এটা কে আসতেছে? আমাদের 1564। বুঝতে পারছেন? তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে এখন দেখেন BCS ব্যাংকে এগুলো ঢুকতেছে। অতএব এগুলো একটু খেয়াল করে পড়বেন যে আসলে আমার কি অবস্থা। এখন দেখেন, উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফেমাস প্লে রাইট। উনি কোন সেঞ্চুরি? দেখেন কর্মসংস্থা ব্যাংকের প্রশ্ন। দেখেন আমি খালি ঘুরে ফিরে দেখতেছি যে শুধু BCS লেভেলে আসতেছে না প্রাইমারি, যে সব চাকরির পরীক্ষা আসতেছে, যেন ঘুরে ফিরে কোশ্চেনটা সেট করা যে উনি কোন সেঞ্চুরি লোক। 19, যেহেতু ওনার জন্ম একটু আগে আমরা দেখলাম 1564, 1564,
কি বলছে, যখন যে সালে জন্মগ্রহণ করে তার পরের শ থেকে সেঞ্চুরি হিসাব হয়, তাহলে কোন সেঞ্চুরি আসবে, 16 সেঞ্চুরি। তাহলে সেক্ষেত্রে এটা কে আসতেছে আমার, এই 16 সেঞ্চুরি কে আসতেছে আবার 16 সেঞ্চুরি। বুঝতে পারছি? তাহলে এখানে 19, 18, 15 এগুলো তো প্রশ্নই উঠে না। খেয়াল করবো আমরা, হ্যাঁ। তারপর এখানে কি আছে দেখেন, এখন এখানে কি বলেছে, ইন হোয়াট ইয়ার ডিড শেক্সপিয়ার ডাই। দেখেন, সহকারে আবহাওয়াবিদ থেকে পরীক্ষা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তারপর হচ্ছে অধীনে মেডিকেল অফিসার, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় দেখছেন যে একজন শেক্সপিয়ার নিয়ে কি পরিমাণ ঘাটাঘাটি হয়, যে লেভেল থেকে প্রশ্ন করুক ওনাকে নিয়ে আসবেই। এইগুলি দেখায় দেওয়ার জন্য আসলে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ানো হয়েছে। উনি কত সালে মৃত্যুবরণ করেন, কত সালে, একটু আগে আমরা লিখছি ক্লাসের শুরুতেই 1616, 52 বছর বয়সে। কত বছর বয়স, 52, 52 ইয়ার্স বেঁচে ছিলেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। 52 বছর বয়সে উনি মারা যান। এরপরে দেখেন, অল দ্য পারফিউমস, এখানে কি লেখা, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এখানে একটা কথা আছে, এই যে উক্তিটি, এটা হচ্ছে মেকবেথ নাটক থেকে বলা। মেকবেথ নাটক, এই যে মেকবেথ, ওই যে রোমের কে, আর মানে হচ্ছে রোমিও জুলিয়েট, ও মানে অথলে, মানে মেকবেথ, সেই মেকবেথ থেকে না এই মানে স্লাইডটা নেওয়া, ঠিক আছে, লাইনটা নেওয়া। এটা কততম বিসিএস, 40তম বিসিএস। মেকবেথ নাটকের যে প্লটটা, এই প্লটটা হয়েছিল স্কটল্যান্ডে। কোথায়, স্কটল্যান্ড। কোথায় হয়েছিল, স্কটল্যান্ড, ঠিক আছে। এইখানেই যে মেকবেথ রাজা ড্যানকানের সাথে বেইমানি করে একটা সময়, মানে রাজা হওয়ার জন্য তার ওয়াইফের প্ররোচনায়, অবশেষে তার ওয়াইফ বুঝতে পারে, হ্যাঁ, যে যখন সে নিজে রানী হয়, সে শান্তি জিনিসটা, রাজাকে মেরে তারা রাজা রানী হয়, মেকবেথ এবং মেকবেথের ওয়াইফ লেডি মেকবেথ। তারা তখন খুব মানে মানে অস্বস্তিতে ভোগে, যে তারা একটা আসলে কি নিরীহ একজন ভালো মানুষকে মেরে তারা কিভাবে বেইমানি করে নিজেরা রাজা রানী হইলো। এন্ড অবশেষে যখন লেডি মেকবেথ মারা যায়, মানে মেকবেথের ওয়াইফ, তখন মৃত্যুর আগে সে একটা কথা বলে, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। আরবের যত পারফিউম আছে আমার শরীরে যদি মেখেও দাও, আমার শরীর থেকে যে বেইমানি রক্তের গন্ধটা বেরোচ্ছে, এটা কখনো শুকাবে না, এটা কখনো কি শুকাবে না। বুঝতে পারছেন কার কথা ছিল, মেকবেথের ওয়াইফের, লেডি মেকবেথ। বুঝতে পেরেছি, লেডি মেকবেথ। তারপর এখানে কি বলা হয়েছে দেখেন, ওয়ার্ডস ইন নেম, এই যে ওয়ার্ডস ইন নেম মানে রোমিও জুলিয়েট। তাহলে প্রশ্নটা কি বলছে, যেহেতু বলছে কল আ রোজ বাই এনি আদার নেম স্মেল এস সুইট, হু সেড দিস, বুঝাই যাচ্ছে এটাকে জুলিয়েটের, ঠিক আছে, জুলিয়েট, হ্যাঁ। তারপরে কি আসতেছে দেখেন, এই যে দেখেন একটা কোশ্চেন, এখানে একটা বেসিক ইনফরমেশন লিখে দিয়েছিলাম। অথেলো গেভ কি দেশদিমনা, অথেলো দেশদিমনাকে কি, ওই যে পালিয়ে যখন বিয়ে করে, হ্যাঁ, তার অনেক কিছু দেওয়ার ছিল, বা সে পালিয়ে বিয়ে করবে দেশদিমনাকে, সে কখনো চিন্তাই করতে পারে নাই। এই অথেলো নাটক, অথেলো ছিল একজন কি মোর, লিখে দিচ্ছে না, নিগ্রো। উনি নিগ্রো বিদায় দেশদিমনার বাবাও তার সাথে বিয়ে দিতে চায় না, অবশেষে পালিয়ে বিয়ে করে। তখন তার হাতে ওই সময় একটা রুমাল ছিল, ঠিক আছে, সেই রুমালটা বলছে, রুমালটা আমার কি এজ এ টোকেন অফ লাভ, ভালোবাসার উপর স্বরূপ এটা রেখে দাও। তখন ওই যে রুমালটা কোনটা, হ্যান্ডকারচিফ। এবং এটা বানানটাও খেয়াল করবে, বানানটাও পরীক্ষায় চলে আসে। বুঝছি সবাই, ঠিক আছে। তারপরে যেখানে বলেছিলাম, ফ্রেলটি দাই নেম ইজ ওমেন, এই যে ফেমাস ডায়লগ কোথা থেকে, যে নারীর আরেক নাম দুর্বলতা। ওই যে হ্যামলেট নাটকের হ্যামলেট, যখন প্রিন্স হ্যামলেট দেখলো যে বাবা মারা গেছে 2 মাস হয়, এর মধ্যে তার মা তার চাচাকেই বিয়ে করে ফেলছে, তখন মায়ের প্রতি ক্ষোভ নিয়ে সে মনে মনে একটা কথা বলে, নারীর আরেক নাম দুর্বলতা, ঠিক আছে। তাহলে কোথা থেকে নেওয়া, উইলিয়াম শেক্সপিয়ার থেকে। দেখেন এগুলো প্রত্যেকটা বিসিএস আর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ঠিক আছে, সব জায়গা থেকে কোশ্চেন গুলো আসতেছে, একটু খেয়াল করবো আমরা এগুলো, হ্যাঁ। এরপর কি আসতেছে দেখেন, নাম্বার 12, যে শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ, বারবার বলছে উনি কিসের জন্য বিখ্যাত, হি ওয়াজ নট ফেমাস ফর হিজ পোয়েট্রি, হি ওয়াজ ফেমাস ফর হিজ কি প্লে, সে বিখ্যাত তার নাটকের জন্য। তাহলে এখানে দেখেন তো প্লে শব্দটা আছে কিনা, নাটক, ঠিক আছে, নাটক, হ্যাঁ। দা এন্ড আই মিন থ্যাঙ্কস, ঠিক আছে। থ্যাঙ্কস বলতে আমি এখানে আমরা কি বলতে পারি বলেন তো, কি বলতে পারি, এখানে হচ্ছে হ্যাপি লার্নিং, পড়াশোনা সবসময় আমাদের কি আনন্দময় হোক, এবং আমরা সবসময় হাসি আনন্দে যাতে পড়াশোনা করতে পারি, ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছে?
ক্লাস কেমন লাগলো সবাই একটু জানাবেন, এবং আশা করি সবকিছু আপনারা কি 24 এপ্রিল না, ওটা মুস্তাফিজের 23 এপ্রিল হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবকিছু ধরতে পেরেছেন, এবং আজকে এখানে আমরা শেষ করছি, বিদায় করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি লার্নিং।